আসসালামু আলাইকুম তুখর মানুষজন, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা সেকেন্ড পেপারে আমাদের যে ফার্স্ট লেকচার ইঞ্জিনিয়ারিং তুখরে তাপগতিবিদ্যার প্রথম পার্ট P8 পার্ট 1 সেটা নিয়ে চলে আসলাম। চলো শুরু করা যাক। আমাদের এখানে দেখো প্রথমে একটা কোশ্চেন আছে, একটি আদর্শ গ্যাস নাইট্রোজেন। যখনই তোমরা এই টাইপের গ্যাস দেখবা, দ্বিপারমাণবিক গ্যাস, মাথায় রাখবা এফ এর মান হচ্ছে 5 এখানে, তাহলে সিবি এর মান হবে f/2 দ্যাট ইজ 5/2 আর সিপি এর মান হবে 7/2 আর। এগুলো একটু মাথায় রেখে দিবা, তাহলেই হবে। P = 2v² সমীকরণ মেনে চলে একটি তাপগতীয় প্রক্রিয়ার মধ্যে নেওয়া হলো গ্যাসের আয়তন V = 2 মিটার কিউব থেকে 5 মিটার কিউব হলে অন্তস্থ শক্তির পরিবর্তন কত। এখন অন্তস্থ শক্তির পরিবর্তন জানতে চাইছে, তোমাকে চাপের একক দিয়ে দিছে নিউটন পার মিটার স্কয়ার, আয়তনের একক মিটার কিউব। নিউটন পার মিটার স্কয়ার আর প্যাসকেল আসলে একই জিনিস, মাথায় রেখো। তাহলে দেখো অন্তস্থ শক্তির পরিবর্তন ডেল্টা ইউটা কত লেখা যায়, আমরা সবাই জানি f/2 nr ডেল্টা টি। এখানে কিন্তু গ্যাসটাকে দুইটা স্টেটের মধ্যে দিয়ে নেওয়া হয়েছে। স্টেট 1-এ ওর আয়তন ছিল 2 মিটার কিউব, পরবর্তীতে তাপগতীয় প্রক্রিয়ার মাধ্যমে নতুন একটা স্টেটে ওকে নেওয়া হয়েছে, তাপগতীয় অবস্থায় নেওয়া হয়েছে। স্টেট 2-তে আয়তন ছিল 5 মিটার কিউব। তাহলে আমরা বলতে পারি V1 হচ্ছে 2, V2 হচ্ছে 5। এখন কথা হলো আমাদের এখানে আমরা ধরে নিতে পারি যে স্টেট 1-এ টেম্পারেচার T1, স্টেট 2-তে টেম্পারেচার হচ্ছে T2, স্টেট 1-এ প্রেসার P1, স্টেট 2-তে প্রেসার হচ্ছে P2। তাহলে দেখো ভাইয়া f/2 আমরা এখানে বলতে পারি nr ডেল্টা টিকে লিখতে পারি T2 - T1 সমান সমান f/2 কমন নেই। কেন কমন নিব? কারণ আমাকে কিন্তু এখানে T2 বা T1 কোনোটার মানও জানা নাই, n এর মানও জানা নাই। তাহলে এখন উপায় সলভ করব কিভাবে? n এর মানও জানো না, T2ও জানো না, T1ও জানো না, কোনো সমস্যা নাই। তোমরা আদর্শ গ্যাস ইকুয়েশন পড়ছো না? সো স্টেট 1-এ প্রেসার হচ্ছে P1, টেম্পারেচার হচ্ছে T1, আয়তন হচ্ছে V1, তাই না? তাহলে আদর্শ গ্যাস ইকুয়েশন অনুসারে বা আদর্শ গ্যাস সমীকরণ অনুসারে তোমরা তো লিখতে পারো P1 V1 = nr T1। আবার 2 নাম্বার স্টেটের জন্য কি লিখতে পারো? টেম্পারেচার T2, ভলিউম V2, তাহলে তুমি লিখতে পারো P2 V2 = nr T2, লিখতেই পারো। তাহলে এইখানে যেহেতু আমাদের T1 T2 বের করার কোনো রাস্তা নাই, কোশ্চেনে আমাকে জাস্ট P = 2v² এই তাপগতীয় প্রক্রিয়া মেনে আমাদের গ্যাসটা পরিচালিত হচ্ছে, আয়তন হচ্ছে শুরুতে 2 মিটার কিউব, পরবর্তীতে 5 মিটার কিউব। T1 T2 বের করার কোনো রাস্তাই নাই। আমি এক কাজ করি, যেহেতু ভলিউম নিয়ে কিছু একটা বলা আছে, আমি nr T2-কে লিখি P2 V2 আর nr T1-কে লিখতে পারি P1 V1। সো এই ফর্মুলাটা আমাদের অনেক কাজে লাগবে, কারণ মেজরিটি অঙ্কেই তোমার কিন্তু T দেওয়া থাকবে না, এই P V এগুলো দেওয়া থাকবে বিভিন্ন তাপগতীয় অবস্থার বা স্টেটে। সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা আমাকে বেশি কাজে লাগাইতে হবে, বিশেষ করে গ্রাফে। তো যাই হোক, এখন দেখো স্টেট 1-এ ভলিউম ছিল 2 মিটার কিউব, তাহলে প্রেসারটা কত হবে? আমাকে কিন্তু প্রেসার ভলিউমের ইকুয়েশন দেওয়া আছে। প্রেসার হবে 2v1², যেহেতু P = 2v² সমীকরণ অনুসারে চলতেছে। তাহলে V1 হচ্ছে 2, এটার উপর স্কোয়ার করে দিলাম, এটা হবে 8 প্যাসকেল, যেহেতু চাপের একক প্যাসকেল দেওয়া আছে। তাহলে V1 জানি, তো P1 জেনে গেলাম। একইভাবে স্টেট 2 এর জন্য তোমরা P2টা বের করো। P2টা তাহলে কত হবে? 2v2², V2 হচ্ছে 5, মান বসালে পেয়ে যাব 50। ঠিক আছে, তাহলে এইখানে মান বসে আনসার পেয়ে যাও। F কত? F হচ্ছে নাইট্রোজেন, যেহেতু 5। P কত? V কত? P2 কত? V2 কত? P2 হচ্ছে 50, V2 কত? 5, 50 × 5 মাইনাস P1 কত? V1 কত? P1 হচ্ছে 8, V1 হচ্ছে 2। তাহলে আমরা মান বসালে আনসার পেয়ে যাব 250, 16, 234, 117, এটার আনসার আসবে 585। তোমরা ক্যালকুলেটরে করে এটাই আসবে, হ্যাঁ, 585। তাহলে এইটা আমাদের হয়ে গেল। এখন দেখো, এটা একটি আদর্শ গ্যাস এমন একটি তাপগতীয় প্রক্রিয়া মেনে চলে যেন এটি 2 + v² সমীকরণ মেনে চলে। গ্যাসের আয়তন 2 মিটার কিউব থেকে 5 মিটার কিউব করা হলে কৃত কাজ কত? সো কৃত কাজে তোমরা দুইটা ইকুয়েশন জানো, একটা হচ্ছে P ডেল্টা V সমচাপের জন্য, আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ P dV পরিবর্তনশীল চাপের জন্য। সো এইখানে কিন্তু চাপ আর আয়তনের যে রিলেশনটা দেওয়া আছে, তুমি বুঝতে পারতেছো V এর এক একটা মানের জন্য P এর মান এক এক রকম হবে, তার মানে Pটা চেঞ্জ হইতে পারে। তাহলে এটা একটা পরিবর্তনশীল চাপ। তাহলে পরিবর্তনশীল চাপ দ্বারা কৃত কাজের জন্য তোমাকে ইন্টিগ্রেশনের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানে P দেওয়া আছে, P এর বদলে তুমি এক কাজ করো, P এর বদলে এখানে তুমি 2 + v² লিখে দাও। কেন 2 + v² লিখলাম? কারণ এখানে ইন্টিগ্রেশনটা করতেছো তুমি V এর রেসপেক্টে। তাহলে লোয়ার লিমিট কত আর আপার লিমিট কত? লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট হচ্ছে 5। তাহলে লিমিটগুলো বসায় দাও, আনসার পেয়ে যাবা। কত পাও দেখো, 2কে করলে পাবা 2v, v² করলে পাবা v³/3, আপার লিমিট হবে হচ্ছে 5, লোয়ার লিমিট হবে হচ্ছে 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আনসার পেয়ে যাবা। তাহলে কত পাই দেখি, 2 × 5 - 2 +
5 কিউব মাইনাস 2 কিউব বাই 3। তাহলে এখানে মান বসালেই আনসার কত আসে, 2 ইন্টু 3 হবে 6, 6 এর সাথে এটা করলে কত আসবে, 39, 6 45 আসবে। তাহলে আনসার আসবে 45 জুল। ঠিক আছে, তো দেখো এই প্রবলেমটা কি বলছে, কৃতকাজ নির্ণয় করার কথা বলছে। তো কৃতকাজ নির্ণয় করার জন্য একটা গ্রাফ দেওয়া আছে, পি ভার্সেস ভি গ্রাফ, না এখানে ভি ভার্সেস পি গ্রাফ দেওয়া আছে। দেখো এটা তোমরা অনেকেই ভুল করবা। কিভাবে ভুল করবা, দেখো নর্মালি গতানুগতিক তোমাদের যে গ্রাফগুলো দেওয়া থাকে সেগুলো হয় পি ভার্সেস ভি গ্রাফ, এইরকম গ্রাফ হয় আর কি, পি ভার্সেস ভি। সো পি ভার্সেস ভি গ্রাফের ক্ষেত্রে সুবিধাটা কি, সেটা হচ্ছে নর্মালি আমরা কাজ নির্ণয় করার জন্য এক্স অক্ষের ওপর লম্ব টানি। এই মনে করো 1 নম্বর পয়েন্ট, এটা 2 নম্বর পয়েন্ট, আমরা কি করি এক্স অক্ষের ওপর লম্ব টানি। আসলে আমরা এক্স অক্ষের ওপর লম্ব টানি না, থিওরিটিক্যালি আমরা আয়তন অক্ষের ওপর লম্ব টানি। কোন অক্ষের ওপর, মাথায় রাখবে এটা, কাজ বের করার জন্য আয়তন অক্ষের ওপর লম্ব টানতে হয়। তো আয়তন অক্ষটা যেই দিকে থাকবে তোমাকে লম্বটা সেই দিকেই টানতে হবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে কোনো কথা নাই। সো আয়তন অক্ষের ওপর লম্ব টেনে আমরা কিন্তু এরিয়াটা ক্রিয়েট করি। সো এইখানে তো আয়তন অক্ষের ওপর আমি লম্ব টেনে এই যে এরিয়াটা হবে সেটাই কিন্তু হবে কৃত কাজের মান। এখন কৃত কাজটা পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে বুঝবে, এটা তোমরা সবাই জানো যে 1 থেকে 2-এ যাওয়ার পথে কিন্তু এখানে কি হচ্ছে, আয়তনটা বাড়তেছে, এই কারণে কৃত কাজ হবে এখানে পজিটিভ। যাই হোক, তো এখন দেখো ভাই আমি যদি উল্টা গ্রাফটা তোমাকে দেই, পি ভার্সেস ভি না দিয়ে আমি যদি ভি ভার্সেস পি দিই, তাহলে কিন্তু ঘটনা ভিন্ন। ঘটনা কীরকম হবে, এই মনে করো সেই গ্রাফ আগের মতোই 2টা পয়েন্ট নিব, এইখানে মনে করো একটা পয়েন্ট, এইখানে মনে করো আরেকটা পয়েন্ট। তাহলে এখন তুমি কিভাবে ক্ষেত্রটা তৈরি করবা, 1 থেকে 2-এ যাওয়ার ক্ষেত্রে যদি তুমি কৃতকাজ বের করতে চাও, তোমাকে ক্ষেত্রটা তৈরি করতে হবে 1 থেকে আয়তন অক্ষের উপর একটা লম্ব, 2 থেকে আয়তন অক্ষের উপর একটা লম্ব। এই যে ক্ষেত্রটা তৈরি হয়ে গেল আয়তন অক্ষের উপর, এটাই কিন্তু হবে আমার কৃতকাজের মান। এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলে কথা নাই, তোমাকে দেখতে হবে আয়তনটা কোথায় আছে, এটাই হবে কৃতকাজের মান। কেন আয়তন অক্ষের উপর আমার লম্ব টেনে ক্ষেত্র তৈরি করতে হচ্ছে, কারণ এখানে আমার ইন্টিগ্রেশনটা হচ্ছে আয়তনের সাপেক্ষে। সো ক্ষেত্রটা আমি তৈরি করতেছি আয়তনের সাপেক্ষে। ঠিক আছে, তাহলে এইখানেও কিন্তু সেম ঘটনা, এ থেকে আমরা বিতে যাচ্ছি, এই মনে করো এ, এই মনে করো হচ্ছে বি, তাহলে এ থেকে বিতে আমরা এইভাবে সাই করে চলে যাচ্ছি। তাহলে এইখানে আমাদের আয়তন অক্ষ আছে হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, সো ওয়াই অক্ষের উপর আমার লম্ব টানতে হবে, টেনে দিলাম। তাহলে লম্ব টানার ফলে এই যে এখানে একটা ক্ষেত্রফল তৈরি হয়ে গেল, এটাই হবে আমাদের কৃতকাজ। তাহলে এইখানে তোমাকে 1 নম্বর কোয়েশ্চেনে এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে কৃতকাজ বের করতে বলছে, দ্যাট ইজ ডাব্লিউ এ বি বের করতে বলছে। তো ডাব্লিউ এ বির ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল থেকে কৃতকাজের মানটা পাবো। আর পজিটিভ নাকি নেগেটিভ কিভাবে বুঝবো, এ পয়েন্টে আয়তন ছিল 2, বি পয়েন্টে আমাদের আয়তন হয়েছে 6, আয়তন যেহেতু বাড়ছে এখানে কৃতকাজটা পজিটিভ। তাহলে পজিটিভ সেই কৃতকাজটা কত একটু দেখি, ক্ষেত্রফলটা নিলেই হবে। এটুক হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি 2, আর আমাদের এতটুকু দৈর্ঘ্য কত, 6 - 2 দ্যাট ইজ 4, তাহলে 2 গুণ 6 - 2 একক কত হবে, আয়তন আছে মিটার কিউবে, চাপ আছে প্যাসকেলে, কাজের একক হবে জুল। তাহলে জুল এককে আমরা পেয়ে যাব 2 × 4 দ্যাট ইজ 8 জুল, পজিটিভ 8 জুল। আমি আরেকটা তোমাদেরকে দেখাবো, বাকিগুলা তোমরা নিজেরাই করতে পারবা। ঠিক আছে, আরেকটা দেখায় দিই, সেটা হচ্ছে বি থেকে সি। বি থেকে সিতে যাওয়ার জন্য কৃতকাজটা কত হবে। সো খেয়াল করো, এই হচ্ছে আমার বি বিন্দু, এই হচ্ছে আমার সি বিন্দু। অনেকে এখানে পাতা ফাঁদে পা দিবা, সুন্দর করে এক্স অক্ষের ওপর লম্ব টানবা, হবে না, লম্বটা টানতে হবে আয়তন অক্ষের ওপর, দ্যাট ইজ ওয়াই অক্ষের ওপর। তাহলে বি থেকে একটা লম্ব টানলাম, সি থেকে একটা লম্ব টানলাম, এইখানে আমাদের যে ক্ষেত্রটা তৈরি হয়ে গেল, এই যে ক্ষেত্রটা লম্বা লম্বা টান দিতেছি, এই ক্ষেত্রটার যে ক্ষেত্রফল সেটাই হবে আমাদের বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কৃতকাজের মান। তাহলে বি থেকে সিতে যাওয়ার ক্ষেত্রে কৃতকাজের মানটা কত, সেটা হবে আমাদের এই যে কমলা কালারের ট্রাপিজিয়াম ক্ষেত্র, তার ক্ষেত্রফল। তাহলে কমলা কালারের ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফল কত, আমাকে ট্রাপিজিয়াম ক্ষেত্রের ক্ষেত্রফলের জন্য সমান্তরাল 2টা বাহু দেখতে হবে, কত কত আছে। এই বাহুটা হচ্ছে 2, আর এই যে লম্বা বাহুটা কত, 6। তাহলে সমান্তরাল 2 বাহু, একটা হচ্ছে 2 আর একটা 6, সো হাফ ইন্টু 2 + 6 ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব। তাহলে এই সমান্তরাল 2টা বাহুর মধ্যবর্তী দূরত্ব কত দেখো তো, এটা 6, এটা 3, তাহলে 6 - 3 করলে তুমি পাবো হচ্ছে শুধু 3, তাহলে এটাই আসবে হচ্ছে জুল। তাহলে এখানে কত আসলো, হাফ ইন্টু 2 + 6 মানে হচ্ছে 8 ইন্টু 3 জুল। তাহলে এটা চলে আসলো কিন্তু 12 জুল। এখন কথা হলো এটা কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে, বুঝতে হবে। দেখো বি পয়েন্টে আয়তন ছিল 6, সি পয়েন্টে কিন্তু ধূপ করে আয়তন নেমে গেছে 3-এ, তার মানে এখানে আয়তন কমছে। আয়তন কমলে কিন্তু ভাই কৃতকাজটা এখানে নেগেটিভ হবে, তার মানে আমাকে এখানে আগে একটা মাইনাস সাইন বসাইতে হবে। তাহলে এই দুইটা দেখাই দিলাম, সি থেকে ডিতে যাওয়ার জন্য আর ডি থেকে এতে যাওয়ার জন্য তোমরাই পারবা। আমি বলে দিই, ডি থেকে এতে যাওয়ার জন্য দেখো আয়তনের কোনো চেঞ্জ হয় না, আয়তন 2 আছে, চাপটা চেঞ্জ হয়েছে, 6 থেকে 2 হয়েছে। তোমরা জানো যে আয়তন যদি চেঞ্জ না হয় সেটাকে বলা সমায়তন প্রক্রিয়া, কৃতকাজ হয় তখন 0। সো আমরা দেখলাম এ থেকে বিতে যাওয়ার জন্য কত কাজ, 8 জুল, বি থেকে সিতে যাওয়ার জন্য হচ্ছে -12, ডি থেকে এতে যাওয়ার জন্য হচ্ছে 0 জুল, আর সি থেকে ডিতে যাওয়ার জন্য তোমাদের জন্য থাকলো। এটাও আমরা মুখে মুখে বের করতে পারতাম, এটুক হচ্ছে 1
এটুক হচ্ছে 1 আর এই পুরাটা হচ্ছে 6। তো 1 আর 6 গুণ করলে কত আসে 6। আর এইখানে যেহেতু আয়তনটা আমাদের 3 থেকে 2 এ নামতেছে, তার মানে আয়তনটা কমতেছে। সো এটা মোটামুটি তোমরা কিন্তু -6 জুল দেখতে পাবা। কৃত কাজটা এখানে কিন্তু নেগেটিভ হয়ে যাবে। তো যাই হোক, এটা আমরা দেখাই দিলাম। এখন আসে এই অঙ্ক। একটি বাস্তব গ্যাস, আদর্শ গ্যাস আমরা জানি পিভি সমান এনআরটি সমীকরণ মানে, বাট বাস্তব গ্যাস কিন্তু এই ধরনের সমীকরণ মানে না। দেখো একটা উড়াধুরা সমীকরণ এখানে দেওয়া আছে। বাস্তব গ্যাসের চাপ আয়তন তাপমাত্রা সম্পর্কটা এরকম। সো এই উড়াধুরা সমীকরণ দেখতে বিদঘুটে লাগতেছে। আমি এক কাজ করি, বিদঘুটে দুইটা সংখ্যাকে এ আর বি ধরে নিই, একটা কনস্ট্যান্ট, এই একটা এ আর এটাকে আমরা ধরলাম হচ্ছে বি। তাহলে এখন কিন্তু সমীকরণটা দেখতে ভদ্রস্থ লাগবে। চাপের এই সমীকরণ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 24.9কে এ ধরলাম, এ ইন্টু উপরে টি নিচে ভি মাইনাস এইটাকে বি ধরছি, এই উল্টাপাল্টা সংখ্যাটাকে বি ইন্টু উপরে টি স্কোয়ার নিচে ভি। ওকে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের ঘটনা। এটা হচ্ছে আমাদের চাপের সাথে তাপমাত্রা আয়তনের সম্পর্ক। কোয়েশ্চেনটা খুব সুন্দর। স্থির চাপে গ্যাসের তাপমাত্রা 315 কেলভিন থেকে 325 কেলভিন করা হলে কৃত কাজ কত? তার মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের T1 315 কেলভিন, এটা হচ্ছে আমাদের T2 325 কেলভিন। কৃত কাজ জানতে চাচ্ছে, W জানতে চাচ্ছে। কি ধরনের চাপ? সমচাপ। তো সমচাপে W এর ইকুয়েশন কি মুখস্থ আমাদের? W সমান সমান P ইন্টু ডেল্টা ভি। ডেল্টা ভিকে আমরা বলতে পারি V2 মাইনাস V1। অর্থাৎ চাপ কিন্তু এখানে চেঞ্জ হবে না, তুমি যাই করো চাপ চেঞ্জ হবে না। এখন সামহাও আমি যদি এইখানে এটাকে একটু ভেঙে লিখি, PV2 মাইনাস PV1, আর সামহাও আমি যদি এখানে PV2 আর PV1 এই দুইটা বের করতে পারি, তাহলেই কিন্তু আমার কৃত কাজ বের হয়ে যাবে। এখন দেখো PV1 মানে কি? P হচ্ছে দুইটা ক্ষেত্রেই চাপ। এটা হচ্ছে আমাদের প্রথম অবস্থা, ফার্স্ট স্টেট 1। স্টেট 1 এর জন্য টেম্পারেচার দেওয়া আছে T1, স্টেট 2 এর জন্য টেম্পারেচার দেওয়া আছে T2। তাহলে স্টেট 1 আর স্টেট 2 দুইটাতেই প্রেসার ছিল P, আর স্টেট 2 তে ভলিউম V2, স্টেট 1 এ ভলিউম হচ্ছে V1। তাহলে চলো আমরা এই সমীকরণকে কাজে লাগিয়ে, আমাদের স্টেট 1 এর টেম্পারেচার জানা আছে 315, আমরা এই সমীকরণকে কাজে লাগিয়ে স্টেট 1 এর জন্য PV1 এই মানটা বের করতে পারি কিনা। তাহলে আসো স্টেট 1 এই ইকুয়েশন থেকে স্টেট 1, স্টেট 1 এর জন্য আমরা কি লিখতে পারবো? প্রেসার তো একটাই থাকবে, প্রেসার কিন্তু দুই ক্ষেত্রেই সমান, দুই ক্ষেত্রেই প্রেসার হচ্ছে P, যেহেতু সমচাপ। স্টেট 1 এও প্রেসার যায়, স্টেট 2 তেও প্রেসার তা P সমান সমান কত লেখা যায়? A ইন্টু T1 বাই V1 সমান সমান B T1 স্কোয়ার V1 স্কোয়ার। তাহলে T1 স্কোয়ার V1 স্কোয়ার না, এটা হচ্ছে T1 স্কোয়ার V1, নিচে V1ই আছে। তাহলে এখন এক কাজ করো, উভয় পক্ষকে V1 দিয়ে গুণ করে দাও। বাম পাশে পাবা PV1, ডান পাশে পাবা AT1 মাইনাস BT1 স্কোয়ার। তাহলে দেখো তুমি কিন্তু এখানে PV1 এর ভ্যালুটা বের করে ফেলতে পারতেছো। সেটা কত? AT1 মাইনাস BT1 স্কোয়ার। তাহলে PV1 এটার বদলে আমরা কত লিখবো? আমরা লিখবো হচ্ছে AT1 মাইনাস BT1 স্কোয়ার। পাইলাম। এখন দেখো তো ভাইয়া, আমাদের এইখানে স্টেট 2 এর জন্য তাইলে আমরা কি পাবো? তোমরা ক্যালকুলেশন করে দেখো। স্টেট 2 এর জন্য ঠিক সেম ইকুয়েশন পাবো, জাস্ট P তো P থাকবে, V এর জায়গায় বসবে V2, A থাকবে, T1 এর জায়গায় বসবে T2, T1 এর জায়গায় বসবে T2। তাহলে এইরকম ইকুয়েশন পেয়ে যাব। তাহলে PV2 এর বদলে আমরা লিখতে পারবো AT2 মাইনাস BT2 স্কোয়ার। ওকে, তাহলে এই পেয়ে গেলাম আমরা ইকুয়েশন। তাহলে এখন কিন্তু A এর মান জানো, T1 T2 B সব জানো, মান বসালে আনসার পেয়ে যাবে। A কত ভাইয়া? 24.9। তাহলে আমি একবারে কমন নিয়ে ফেললাম, A ইন্টু T2 মাইনাস T1। T2 হচ্ছে 325, T1 হচ্ছে 315, তাহলে একবারে বিয়োগ করে 10 লিখলাম। মাইনাস B এর ভ্যালুটা কত? 0.062, তাই না? এবার কমন নিব, T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। T2 স্কোয়ার কত? সেটা হচ্ছে ভাইয়া 325 স্কোয়ার। T1 স্কোয়ার কত? 315 স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করে এইখান থেকে কিন্তু আমরা কৃত কাজটা বের করে ফেলতে পারবো। এটা আসবে 209.32 জুল। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিন্তু পেয়ে গেলাম। খুব সুন্দর একটা অঙ্ক, জাস্ট একটু মাথা খাটাইতে হবে। এখন দেখো এইখানে আমাদের খুব সুন্দর একটা গ্রাফ দেওয়া আছে। একটি তাপগতীয় প্রক্রিয়াকে এ থেকে বি থেকে সি থেকে এতে নেওয়া হয়েছে, যেমনটি পিভি আকারের চিত্রে দেখানো হয়েছে। উলম্ব স্কেলটি নির্ধারিত হয়েছে PS সমান সমান 440 প্যাসকেল, অনুভূমিক স্কেলটি নির্ধারিত হয়েছে VS সমান সমান 4 মিটার কিউব। আচ্ছা দেখো এইখানে ব্যাপারটা হচ্ছে
এই যে আমাদের বি বিন্দুতে আয়তনটা হচ্ছে 4 মিটার কিউব, আর এ বিন্দুতে আয়তনটা হচ্ছে 1 মিটার কিউব। এ বিন্দুতে চাপটা হচ্ছে 10 প্যাসকেল, সি বিন্দুতে চাপটা হচ্ছে 40 প্যাসকেল। এটা আমরা গ্রাফ থেকেই বুঝতে পারতেছি, লেখাটাও একটু হালকা করে লিখে দেওয়া আছে যেহেতু বিদেশি বইয়ের অনুবাদ। ক নাম্বারে বলছে নিচের ছকটা সম্পূর্ণ করো, প্রতিটি নির্ধারিত ঘরে একটি ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্ন অথবা শূন্য বসাও। অর্থাৎ এইখানে আমাদের কি করতে হবে বলো তো, ওভারঅল আমাদেরকে এখানে তাপ, অন্তস্থ শক্তির পরিবর্তন আর কাজের ভ্যালুটা কিন্তু বসাইতে হবে অবশ্যই চিহ্ন সহকারে। তাহলে চলো আমরা দেখি, প্রথমে হচ্ছে আমাদের এ থেকে বিতে যাওয়ার জন্য কি হয়। এই দেখো, এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে যাচ্ছি, আস্তে আস্তে কিন্তু আমার আয়তনটা 1 থেকে 4 হচ্ছে। সো এখানে আমার আয়তনটা কি হচ্ছে বলো তো, বাড়তেছে। আয়তন বাড়লে কি হয় বলো তো, কৃতকাজ হয় পজিটিভ। তাহলে কৃতকাজটা এখানে কত আসবে, এই হচ্ছে গিয়ে 10, আর এই ক্ষেত্রফলটা হচ্ছে 4 - 1 30। তাহলে কৃতকাজটা আসবে +30 জুল। এখন আসো অন্তস্থ শক্তির পরিবর্তন। অন্তস্থ শক্তির পরিবর্তনের জন্য অবশ্যই তোমাকে কি দেওয়া থাকতে হবে, ডিগ্রি অফ ফ্রিডম এফ দেওয়া থাকতে হবে। মাথায় রাখবা, পরীক্ষার হলো অনেক সময় স্বাধীনতার মাত্রা দেওয়া থাকে না। সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে সিস্টেমে বাতাস নিয়ে কাজ করছি, বাতাসে অক্সিজেন আর নাইট্রোজেন আছে যেগুলো হচ্ছে দ্বিপরমাণুক। তো কিছু না বলা থাকলে আমরা বাতাস ধরি, বাতাস মানে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেনের মতো দ্বিপরমাণুক গ্যাস, এফ এর মান হয়ে যাবে 5। সো কিছু না বললে এফ এর মান আমরা 5 ধরতেই পারি, কোনো সমস্যা নাই। তাহলে এফ এর মান যদি 5 হয়, এখন আমরা অন্তস্থ শক্তির পরিবর্তন বের করব। বলছিলাম যদি তাপমাত্রা নাও জানা থাকে, প্রথম পয়েন্টের চাপ আয়তনের গুণফল, সেকেন্ড পয়েন্টের চাপ আয়তনের গুণফল জাস্ট বিয়োগ করে দিলে অন্তস্থ শক্তির পরিবর্তন পেয়ে যাবা। তাহলে এ পয়েন্টের চাপ আয়তনের গুণফল কত, 10 × 1 10। বি পয়েন্টের চাপ আয়তনের গুণফল কত, 4 ইন্টু এই পয়েন্টের চাপ হচ্ছে 10। তাহলে 4 × 10 হয়ে যাবে 40। ঠিক আছে, তাহলে দেখো দুইটা পয়েন্টের জন্য চাপ আয়তনের গুণফল আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের ফর্মুলাটা একবার মনে করায় দিই। এ থেকে বিতে যাওয়ার ক্ষেত্রে অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে, F/2, ফাইনাল পয়েন্ট হচ্ছে বি, তাহলে বি পয়েন্টে চাপ আয়তনের গুণফল PB/VB মাইনাস এ পয়েন্টে চাপ আয়তনের গুণফল PA/VA। ওই যে লেখাইছিলাম প্রথম অঙ্কে যে F/2 ইন্টু P2V2 মাইনাস P1V1, সেটাই কিন্তু এখানে ইউজ হয়েছে। তাহলে দেখো PB/VB আর PA/VA, তাহলে PB/VB কত আর PA/VA কত খেয়াল করো। PB/VB মাইনাস PA/VA, তাই তো, F/2, এটাই হচ্ছে ডেল্টা ইউ। F/2 কত ধরবো, 5/2। PB/VB কত, 40। PA/VA কত ভাইয়া, 10। তাহলে ক্যালকুলেশন করলে কত পাবা, 30, 15, 75। তাহলে এটা পেয়ে যাচ্ছ তোমরা +75 জুল। তাহলে বলো ডিকিউ কত আসবে, দুইটা যোগ করলেই তো ডিকিউ পেয়ে যাবো, ডিউ প্লাস ডিডাব্লিউ, এটা চলে আসবে 105, অবশ্যই প্লাস। তাহলে এটা পেয়ে গেলাম। সিমিলারলি আমরা বাকিগুলোও করতে পারবো। তাহলে দেখো বাকিগুলো যদি আমি একটু করি, এখানে বলছে এ থেকে বি না, এখন আমরা দেখবো হচ্ছে বি থেকে সিতে যাওয়ার জন্য। হ্যাঁ, এখন আমরা দেখবো হচ্ছে বি থেকে সিতে যাওয়ার জন্য। আচ্ছা, বি থেকে সিতে আসে, এটা হচ্ছে আমাদের ডাবল স্লাইড চলে আসছে। ডাবল স্লাইড না, এটা কাহিনী হচ্ছে আমাদের এইখানে ইংলিশ ভার্সন বাংলা ভার্সন দুটাই কিন্তু একসাথে আছে। সো এটা ছিল বাংলা ভার্সনের কোয়েশ্চেন, জাস্ট অনুবাদটা এখানে ইংলিশ ভার্সনে দেওয়া আছে, এই আর কি ঘটনা। সো এটা যারা ইংলিশ ভার্সনের আসো ওরা কিন্তু চাইলে এই কোয়েশ্চেনটাও দেখতে পারো, জাস্ট বাংলাটা থেকে তোমাদের জন্য ইংলিশটা এখানে করে দেওয়া আছে তোমাদের সুবিধার জন্য। সো এটা কিন্তু জাস্ট আমি লিখে দেই ইভি ইংলিশ ভার্সন, আগের স্লাইডেরই ইংলিশ ভার্সনের কোশ্চেনটা দেওয়া আছে। তাহলে ভাই নিচে নিচে কেন দিলেন না, কারণ ওখানে জায়গা হইতো না, কোশ্চেনটা ছিল বড়। তাহলে এখন আসো বি থেকে সিতে যাওয়ার পথে আমরা দেখি একই রকম ভাবে। সো এই হচ্ছে বি, এই হচ্ছে সি। বি থেকে যখন তুমি সিতে যাচ্ছ, খেয়াল করে দেখো এখানে কিন্তু তোমার আয়তনটা চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, বি থেকে তুমি সিতে চলে যাচ্ছ, আয়তনটা কিন্তু ভাই চেঞ্জ হচ্ছে না। তাহলে আয়তন যদি চেঞ্জ না হয়, সম-আয়তন প্রক্রিয়া, কৃতকাজ কত হবে, 0। অন্তস্থ শক্তির পরিবর্তন কত, বি বিন্দুতে চাপ আয়তনের গুণফল দেখছিলাম 40, সি বিন্দুতে চাপ আয়তনের গুণফল কত, সি বিন্দুতে চাপ হচ্ছে 40, আয়তন হচ্ছে 4, গুণফল করলে পাবা 40 × 4 160। তাহলে এখন অন্তস্থ শক্তির পরিবর্তন কত হবে বলো, F/2, দ্যাট ইজ 5/2, PCVC, সি বিন্দুতে চাপ আয়তনের গুণফল 160 মাইনাস PB/VB, বি বিন্দুতে চাপ আয়তনের গুণফল 40। তাহলে এটা কত হবে, 2.5 × 120, কত হয়ে গেল, এটা হবে 240 আর 300 জুল হবে। তাহলে এখানে অন্তস্থ শক্তির পরিবর্তন বাড়তেছে, যাই হোক ডিকিউটাও লিখে ফেলি +300। তাহলে সবগুলোই হচ্ছে এখানে প্লাস, আর ডিডাব্লিউ তো 0 হয়েই গেল। এখন দেখো সি থেকে, আচ্ছা এটা ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন না,
সি থেকে এ, এইটা সুন্দর, এইটা বেশি পরীক্ষা আসার মতো। এই হচ্ছে সি, এই হচ্ছে এ। তাহলে সি থেকে এতে তুমি নামতেছো, আয়তন কিন্তু ভাইয়া কমতেছে, 4 থেকে এখানে আয়তনটা 1 হচ্ছে। সো কৃত কাজটা তোমাকে ক্ষেত্রফল দিয়ে বের করতে পারবা তোমরা, বাট এইখানে কাহিনী হচ্ছে কৃত কাজটা কিন্তু নেগেটিভ আসবে যেহেতু আয়তন কমতেছে। সো কৃত কাজটা অ্যাকচুয়ালি কত আসবে দেখতে চাই, কত আসবে ট্রাপিজিয়াম ক্ষেত্রে ক্ষেত্রফল। তাহলে দেখি এতটুকু দৈর্ঘ্য হচ্ছে 40, এটা হচ্ছে 40 আর এটা কত 10, তাহলে সমান্তরাল দুই বাহু কত 40 আর 10, 40 প্লাস 10 লিখে দিলাম এখানে, 40 প্লাস 10 সমান্তরাল দুই বাহুর যোগফল, হাফ ইন্টু সমান্তরাল দুই বাহুর যোগফল ইন্টু তাদের মধ্যবর্তী দূরত্ব, 4 বিয়োগ 1 করলে কত হয় মধ্যবর্তী দূরত্ব পাবা। তাহলে এইখানে কত আসতেছে দেখি, হাফ ইন্টু 40 প্লাস 10 হয়ে যায় 50, 50 ইন্টু 3 ক্যালকুলেশন করলে এটা তুমি পাবো 75 জুল। বাট এইখানে একটা কথা আছে, কথাটা কি বলো তো? কথাটা হচ্ছে এইখানে আমাদের কৃত কাজটা কিন্তু হবে নেগেটিভ। তাহলে খেয়াল করো এখানে সব ক্যালকুলেশনই তোমার ঠিক আছে, তুমি ক্ষেত্রফল বাইর করছো, বাট কৃত কাজটা কিন্তু এখানে হবে সি থেকে এতে যাওয়ার ক্ষেত্রে নেগেটিভ, কৃত কাজ হবে -75 জুল। তুমি ক্যালকুলেশন করে দেখছো যে 75 আসে, বাট আগে একটা মাইনাস দিতে হবে কারণ নেগেটিভ। তাহলে ডিউ কত আসে এটা তো আসলে এখন আর বলারও দরকার নাই, তোমরা দেখে ফেলছো অলরেডি। সি বিন্দুতে চাপ আয়তনের গুণফল কত ছিল? সি বিন্দুতে চাপ আয়তনের গুণফল ছিল মোস্ট প্রবাবলি 160, আর এ বিন্দুতে চাপ আয়তনের গুণফল ছিল ভাইয়া জাস্ট সিম্পলি 10। তাহলে তোমরা যদি এখানে হিসাব করো অন্তস্থ শক্তির পরিবর্তন ডেল্টা ইউ 5/2, আমাদের ফাইনাল পয়েন্ট কিন্তু আমি সি থেকে এতে আসতেছি, কাজে আমার এখানে ফাইনাল পয়েন্ট হচ্ছে এ, ফাইনাল পয়েন্ট হচ্ছে এ আর ইনিশিয়াল পয়েন্ট ছিল সি। তাহলে এ পয়েন্টে চাপ আয়তনের গুণফল মাইনাস সি পয়েন্টে চাপ আয়তনের গুণফল, ফাইনাল পয়েন্টে চাপ আয়তনের গুণফল মাইনাস ইনিশিয়াল পয়েন্টে চাপ আয়তনের গুণফল। তাহলে 5/2, পি এ ভি এ কত 10, পিসি ভিসি কত সেটা হচ্ছে কত 160। তাহলে কত পাচ্ছি এখানে আমরা 2.5 ইন্টু মাইনাস 150, এটা কত আসে 150, 75, 75কে 5 দিয়ে গুণ করলে কত হয় 375 নাকি? হ্যাঁ 375 জুল, আগে অবশ্যই একটা মাইনাস, কাজে এখানেও দেখলাম -375 জুল। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, এটা চলে আসবে -450 জুল। ঠিক আছে কি না? আমার এই 3টা ক্যালকুলেশন আমি করলাম 3টা পথের জন্য, 3টা ক্যালকুলেশন আসলে ঠিক আছে কিনা এটা একটু পরে আমরা ক্রস চেক করতে পারবো। আমাদের এই অঙ্কেরই আরেকটা পার্ট আছে, তো আমি একটু হালকা করে দেখে আসি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, দেখো কিভাবে ঠিক আছে হয়। আচ্ছা এটা ইংলিশ ভার্সনের কোয়েশ্চেন না? তো কিভাবে ঠিক আছে হয় আমরা এখনই দেখতে পারবো। দেখো কি বলছে, সেই সেম কোশ্চেনটাই জাস্ট ছবিটা একটু চাপায় দিছে। এখন কোশ্চেন করছে যখন সিস্টেমটি এবিসি এ পথ অনুসরণ করে একটি পূর্ণ চক্র সম্পন্ন করে তখন সিস্টেমের দ্বারা নেট কত কাজ সম্পাদিত হয়। তাহলে এই সিস্টেম দ্বারা টোটাল কতটুকু কাজ সম্পাদিত হবে বের করতে বলছে। তো এইটা কিন্তু আমরা কিছু না ক্যালকুলেশন করে এখন বের করতে পারবো। দ্যাট ইজ আমাদের পূর্ণ চক্রের কৃত কাজ, এটাকে আমরা ডাব্লিউ ফুল সাইকেল লিখতে পারি। এটা কত হবে তোমাকে দেখতে হবে পূর্ণ চক্রে কি কি ধাপ আছে। প্রথম ধাপ এ থেকে বিতে গেছো, দ্বিতীয় ধাপ বি থেকে সিতে নামছো, তৃতীয় ধাপ সি থেকে এতে নামছো। তাহলে এই 3টা ধাপে তোমার কাজ হয়েছে এ বি বি সি সি এ। তাহলে 3টা ধাপে কাজ সিম্পলি তুমি যোগ করে দাও, ডাব্লিউ এ বি ডাব্লিউ বি সি ডাব্লিউ সি এ। তাহলে 3টা ধাপের কাজ যোগ করলে কত আসে একটু দেখি, যোগ করলে কত আসবে। 3টা ধাপ তো আমার ছিল বের করে রাখছি, এটা হচ্ছে 30 জুল প্রথম ধাপের জন্য, দ্বিতীয় ধাপের জন্য ছিল 0, তৃতীয় ধাপের জন্য ছিল -75। তাহলে টোটালটা কত আসবে, ডাব্লিউ এবি হচ্ছে 30, ডাব্লিউ বিসি হচ্ছে 0, ডাব্লিউ সি হচ্ছে -75, টোটালটা আসবে -45 জুল। কাজে এইটাই হচ্ছে আমাদের আনসার। এখন দেখো এইটাকে আমি ভেরিফাই করব কিভাবে, অন্য আরেকটা শর্টকাট টেকনিক আছে। তোমরা জানো যে পূর্ণচক্রে আবদ্ধ ক্ষেত্রের যে ক্ষেত্রফল সেটাই কিন্তু আমাদের পূর্ণচক্রে কৃত কাজটা নির্দেশ করে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রফল থেকে আমরা পূর্ণচক্রের কৃত কাজটা পেয়ে যাব। তাহলে দেখো এই যে ত্রিভুজ ক্ষেত্রটাই কি আবদ্ধ ক্ষেত্রফল না পূর্ণচক্র দ্বারা, এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলই হবে আমাদের কৃত কাজ। তাহলে দেখো কত হয় ক্ষেত্রফলটা, এটার ভূমিটা হচ্ছে গিয়ে 4 - 1 3,
আর উচ্চতাটা হচ্ছে 40 বিয়োগ 10 করলে পাবো হচ্ছে 30। তাহলে এখানে তুমি যদি ক্ষেত্রফল নাও হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা চলে আসবে হচ্ছে মাত্র 45। তাইলে দেখো এইখানে 45 জুল তো বুঝলা, কিন্তু পজিটিভ নাকি নেগেটিভ কীভাবে বুঝবা? শর্ট টেকনিক শিখিয়ে দেয়। সেটা হচ্ছে যদি পূর্ণচক্রটা এরকম ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, ACW মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, অলওয়েজ কৃত কাজ তুমি বুঝবা নেগেটিভ। অলওয়েজ কৃত কাজটা কি বুঝবা? নেগেটিভ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে কোনো একটা চক্র, কৃত কাজ হবে নেগেটিভ। আর যদি ক্লকওয়াইজ ঘুরতো, কৃত কাজ হয়তো পজিটিভ। ক্লকওয়াইজ ঘূর্ণন মানে কি ভাইয়া? যদি সেম গ্রাফ আমি এইরকম হইতো, মনে করো যে এই হচ্ছে এ, এই হচ্ছে সি, এই হচ্ছে বি, তাই তো? যদি সেম গ্রাফটাই প্রথমে এ থেকে সিতে যাইতো, দেন সি থেকে বিতে নামতো, দেন বি থেকে এতে নামতো, তাহলে এটা কিন্তু আমাদের ক্লকওয়াইজ রোটেশন হচ্ছে পূর্ণচক্রটার। তাহলে এই ক্ষেত্রে তুমি অবশ্যই পূর্ণচক্রের কৃত কাজটা পজিটিভ পাইতা। যাই হোক, এখানে নেগেটিভ হবে, এটাই হচ্ছে কথা। সো আমরা এখান থেকেও দেখলাম -45, এখান থেকেও দেখলাম -45, ঠিক আছে? এটা দেখো চিত্রে সিআই পথে অন্তস্থ শক্তির পরিবর্তন দেওয়া আছে -160, এবি পথে গ্যাস তাপ শোষণ করে হচ্ছে 200 জুল, বিসি পথে তাপ শোষণ করে হচ্ছে 40 জুল। তাহলে জানতে চাইছে এবিসি পথে এবং এবি পথে কৃত কাজ কত। খুবই সোজা জিনিস। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমাকে আগে ডাটাগুলা বসাইতে হবে। সিএ পথে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে ডেল্টা ইউ সিএ, সেটা হচ্ছে -160। তাইলে এই সিএ পথে তুমি কি কাজ বের করতে পারবে? আপাতত না, একটা আঁকা বাঁকা তেরা পথ। দেখো সিএ পথটা কিন্তু অত সোজা না। সিএ পথটা কিন্তু সোজা না, আঁকা বাঁকা তেরা পথ। তাহলে এখানে তুমি ডাব্লিউটা তুমি বের করতে পারবা না, আবার এখানে তাপ শক্তি যা আদান প্রদান সেটাও বের করতে পারবা না। তো আমি জাস্ট লিখে রাখলাম। আবার দেখো এবার এ থেকে বিতে যাচ্ছি, ঠিক আছে? এখানে তীরটা একটু ভুল আছে, এ থেকে বিতে যাব আমরা। সো এ থেকে বি এর দিকে আরো হবে। তাইলে দেখো এবি পথে তাপ শোষণ করে কত? 200 জুল। তাহলে এবি পথে কিউ দেওয়া আছে 200 জুল। আবার এবি পথে ডাব্লিউ কত এটা কিন্তু আমরা জানি না। এবি পথে ডেল্টা ইউ কত সেটাও কিন্তু আমরা জানি না, জাস্ট লিখে রাখলাম। এখন দেখো সব ঠিক আছে, এবার আমরা কই থেকে কই যাব? বি থেকে সি এর দিকে যাব। তাহলে বি থেকে আমরা সি এর দিকে রওনা দিলাম। তাহলে বি থেকে সি এর দিকে যাওয়ার পথে আমাদের দেখো কোশ্চেনে বলেই দিছে তাপ শোষণ করে 40 জুল। তাহলে বি থেকে সি এর দিকে যাওয়ার পথে কিউ বিসি হচ্ছে 40। তাহলে কিউ বিসি যদি 40 হয়, এখানে কৃত কাজ কি হচ্ছে না? সমায়তন প্রক্রিয়া, ডাব্লিউ বিসি হবে 0। তাইলে ডেল্টা ইউ বিসি কত? কিউ বিসি থেকে ডাব্লিউ বিসি বাদ দিলে তুমি পেয়ে যাবে ডেল্টা ইউ বিসি, বিসি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন 40। তাহলে খেয়াল করে দেখো তুমি কিন্তু তিনটা প্রক্রিয়া আছে এখানে, বা তিনটা পথ আছে চক্রে। চক্রের তিনটা পথ থেকে যতগুলো ইনফরমেশন কোশ্চেনে ছিল সেখান থেকে কিছু অ্যানালাইসিস করে তুমি তিনটা চক্রের জন্য কিউ, ডাব্লিউ আর ডেল্টা ইউ এর একটা অ্যানালাইসিস করছো। এখন কোশ্চেনে বলছে এবিসি পথ আর এবি পথে কৃত কাজ কত। এইখানে আসো, এইখানে এবিসি পথে কৃত কাজ বলতে কি বুঝাইছে? এবিসি পথে কৃত কাজ বলতে আসলে বুঝাইছে তুমি এ থেকে বি হয়ে দেন সিতে যাচ্ছ, তাহলে টোটাল কাজটা কত হবে। তাহলে এইখানে এবিসি পথে যাওয়ার ক্ষেত্রে বা এ বি সি পথে যাওয়ার ক্ষেত্রে দুইটা পথ কিন্তু চলে আসে। প্রথমে তুমি এ থেকে বিতে যাচ্ছ, ওইখানে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে ডাব্লিউ এবি। আবার তুমি বি থেকে সিতে যাচ্ছ, ওইখানে হয়তো একটা কাজ হচ্ছে ডাব্লিউ বিসি। তাহলে এবিসি পথে কৃত কাজটা অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি ডাব্লিউ এবিসি সমান সমান দুইটা পথ এবিসি এর ভিতর আছে, একটা হচ্ছে এবি আর একটা হচ্ছে বিসি। সো এবি আর বিসি পথের যোগফলই হচ্ছে পুরা পথটা এবিসি। ডাব্লিউ এবি ডাব্লিউ বিসি, ডাব্লিউ এবি কত, ডাব্লিউ বিসি কত? ডাব্লিউ বিসি তো 0 ভাইয়া, এটা আগেই বাদ। ডাব্লিউ বিসি 0 হয়ে গেল। তাহলে আমাদের ডাব্লিউ এবিসি আর ডাব্লিউ এবি একই কথা। তাহলে ডাব্লিউ এবিসি বের করা যে কথা, ডাব্লিউ এবি বের কথা একই কথা। আর এটাও আবার আলাদা করে দেখো বের করতে দিছে যে এবি পথে কৃত কাজ কত। অর্থাৎ আমরা কোশ্চেন আসলে দুইটা, আনসার আসলে একটা। আমরা জাস্ট এবি পথে কৃত কাজটা দ্যাট ইজ এইটা বের করব। কিভাবে করা যায়? এই ধরনের চক্রওয়ালা কোশ্চেনের প্রথম কাজ যেটা তুমি করবা সেটা হচ্ছে কনসেপ্ট অ্যাপ্লাই করবা। পূর্ণ চক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন হচ্ছে 0। যে কোনো পূর্ণ চক্রে ফুল সাইকেলে অন্তস্থ শক্তির পরিবর্তন হয় 0। তাহলে এই ফুল সাইকেলে কয়টা স্টেপ আছে? 3টা স্টেপ আছে। একটা হচ্ছে ডাব্লিউ এবি, দেন হচ্ছে তুমি গেছো ডাব্লিউ বিসি, ডেল্টা ইউ বিসি, দেন তুমি গেছো হচ্ছে ডেল্টা ইউ সিএ। তাহলে এই তিনটা প্রক্রিয়ার মোট অন্তস্থ শক্তির পরিবর্তনই পূর্ণ চক্রে অন্তস্থ শক্তির পরিবর্তন, সেটা 0। তাহলে ডেল্টা ইউ এবি কত? এটা হচ্ছে -160 প্লাস ডেল্টা ইউ বিসি কত আমি জানি না, ডেল্টা ইউ সিএ কত এটা কিন্তু আমি জানি। সেটা কত? এই যে দেখো, ওকে আমার একটু হয়েছে, সমস্যা নাই। এখানে ডেল্টা ইউ এবি কত এটা আমরা জানি না, ডেল্টা ইউ বিসি কত 40, ডেল্টা ইউ সিএ কত -160। ক্যালকুলেশন করলে তুমি কিন্তু এখান থেকে ডেল্টা ইউ
এবিটা পেয়ে যাবা। তাহলে এখান থেকে কত পাচ্ছ 120, 120 পেয়ে গেলা। তাহলে এইটা যদি 120 পাও, খেয়াল করো 120 পাও, ডেল্টা ইউ এবি যদি 120 পাও, তাহলে বলতে এখান থেকে তুমি ডাব্লিউ এবি পেয়ে যাবা। আমরা জানি কিউ থেকে ডেল্টা ইউ কোনো একটা প্রক্রিয়ার জন্য মাইনাস করলেই ডাব্লিউ এবি পাওয়া যায়। ডাব্লিউ এবি আসবে 200 থেকে 120 বাদ দিলে 80 জুল। তাহলে ডাব্লিউ এবি যেটা সেটা আমাদের চলে আসবে কিন্তু 80 জুল। সো এটার আনসারও আমাদের 80 জুল, এটার আনসারও কিন্তু আমাদের 80 জুল। ঠিক আছে, তো সিমিলার আরেকটা অঙ্ক এখানে আছে একই রকম। একটু দেখো, একটা চক্র দেখতে পাচ্ছি, এখানেও চক্রটা ছবি না ঠিক মতো দেওয়া আছে। চিত্রে সি থেকে বি পথে গ্যাস থেকে বর্জিত তাপ 40 জুল। তাহলে এই যে সি থেকে তুমি কই যাচ্ছ, বিতে যাচ্ছ, তাহলে এইখানে কিন্তু গ্যাস থেকে বর্জিত তাপটা কত 40 জুল। তাহলে সি থেকে বিতে যাওয়ার পথে গ্যাস থেকে বর্জিত তাপ 40 জুল। তাহলে কিউ সিবি এটা হচ্ছে বর্জিত তাপ, যেহেতু মাইনাস বলতে হবে -40। আর এইখানে কি কাজ হচ্ছে, আয়তন কিন্তু কনস্ট্যান্ট আছে, তাহলে সিবি পথে কৃত কাজ হচ্ছে 0, ডাব্লিউ সিবি 0। তাহলে এই সিবি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন হবে কত, কিউ থেকে ডাব্লিউ মাইনাস করে এটাও আসবে -40। এবার আসো বি থেকে এ, কি বলছে, বি থেকে এ পথে বর্জিত তাপ হচ্ছে 130। তাহলে বি থেকে এ এই পথে বর্জিত তাপ কিউ বি এ এটা হচ্ছে কত, বর্জিত তাপ যেহেতু -130 জুল। এই পথে অন্তস্থ শক্তির পরিবর্তন কি জানা আছে, দেখি তো। আচ্ছা, একই পথে কৃত কাজ 80 জুল। এইখানে একটা কথা আছে, এই পথে কৃত কাজ কত বলছে 80 জুল। এখন আমরা বললাম বি এ পথে কৃত কাজ 80 বসাবো না -80 বসাবো, এখানে আয়তনটা কমতেছে না, পিছনের দিকে যাচ্ছে। তাহলে আয়তন যেহেতু কমতেছে, ডাব্লিউ বি আমি -80 বসাবো। তাহলে তাই যদি বসাই, আমার ডেল্টা ইউ বি এ কত হবে, -130 থেকে -80 বিয়োগ হয়ে যাবে। তাহলে -130 -80, তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে এটা হয়ে যাবে -50। তাহলে আমরা ডেল্টা ইউ বি এ পেয়ে গেলাম। এখন জানতে চাচ্ছে এ থেকে সিতে যাওয়ার পথে গ্যাস হচ্ছে 400 জুল তাপ গ্রহণ করে। তাহলে এখন আমি ভাইয়া কই যাচ্ছি, এ থেকে সিতে যাচ্ছি, তাহলে কিউ এসি কত জুল তাপ শোষণ করবে, 400 জুল তাপ শোষণ করবে। খুবই সুন্দর। তাহলে জানতে চাচ্ছে এ থেকে সিতে যাওয়ার জন্য কৃত কাজ কত। তাহলে এইখানে প্রদত্ত ডেটার জন্য যোগ বিয়োগ চিহ্ন ব্যবহার করা যাবে, কোশ্চেনে বলে দিছে। যাই হোক, তাহলে কিউ এসি হচ্ছে 400 জুল। এখন ভাই একটু বোঝার ট্রাই করো, কিউ এসি মানে এসি পথে আমাদের কিউ হচ্ছে গিয়ে 400 জুল। এখন আমাকে এসি পথে কাজ বের করতে দিছে ডাব্লিউ এসি। সামহাও আমি যদি এসি পথে ডেল্টা ইউটা বের করে নিয়ে আসতে পারি, আমার কিন্তু কাজ হয়ে যায়। এখন আমার টার্গেট হবে এসি পথে ডেল্টা ইউ বের করা। আর তুমি আগের অঙ্কে দেখছো, যখনই আমরা আগের অঙ্কে একটা পথের জন্য ডেল্টা ইউ বের করতে পারছি, ওই পথের জন্য কাজ বের হয়ে গেছে। এখন যেহেতু আমার এসি পথের জন্য কাজ চাইছে, আমি এসি পথের জন্য ডেল্টা ইউ বের করে দেখাবো। তাহলে কিভাবে ডেল্টা ইউটা বের করা যায় এসি পথের জন্য, আবারও এই টাইপের অঙ্কের মূল যেই অস্ত্র আমার সেটা হচ্ছে কথা নাই কোনো, ফুল সাইকেলে অন্তস্থ শক্তির পরিবর্তন 0। তাহলে এখানে ফুল সাইকেলে কি কি পথ আছে, সিবি পথ আছে, বিএ পথ আছে, এসি পথ আছে, টোটালটা কত আসবে 0। তাহলে সিবি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন কত ছিল, -40। বিএ পথে অন্তস্থ শক্তির পরিবর্তন ছিল -50। আর এসি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন ছিল কিন্তু এটা আমরা জানি না, বের করবো। তাহলে এসি পথে অন্তস্থ শক্তির পরিবর্তন এখান থেকে ক্যালকুলেশন করলে তুমি পাবো হচ্ছে 90 জুল। তাই যদি হয়, এখন কিন্তু ভাইয়া ডাব্লিউ এসি বের করা পানি ভাত ব্যাপার তোমার কাছে। তাহলে দেখো আমাদের এই ডাব্লিউ এসি কত হবে, আচ্ছা ডেল্টা ইউ এসি কত হবে, সেটা হচ্ছে 90। ডেল্টা ইউ এসি হবে 90 জুল। তাহলে ডাব্লিউ এসি কত হবে, কিউ থেকে ডেল্টা ইউ বাদ দাও, তাহলে ডাব্লিউ পেয়ে যাবা 400 থেকে 90 বাদ দিলে তুমি পেয়ে যাবা 310। তাহলে আমাদের আনসারটা কত আসতেছে ভাইয়া, 310 জুল। তাহলে আমাদের ডাব্লিউ এসি আসতেছে কিউ এসি মাইনাস ডেল্টা ইউ এসি, সেটা আসবে কিউ এসি হচ্ছে আমাদের কত 400, ডেল্টা ইউ এসি হচ্ছে 90, এটা আসবে হচ্ছে 310 জুল। এটাই হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এখন দেখো কি বলছে, খুব সুন্দর আরেকটা অঙ্ক। পি সমান সমান 2v² সমীকরণ মেনে নাইট্রোজেনটা চলতেছে তাপগতীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে। আয়তন হচ্ছে 2 মিটার কিউব, 5 মিটার কিউব হলে তাপের কি পরিবর্তন হবে, কিউটা এখানে জানতে চাইছে। অনেকে ভাবতে পারো ভাই এই কোয়েশ্চেন না শুরুতেই করাইলেন, না এই কোয়েশ্চেনই শুরুতে ছিল, বাট ওর জন্য আমরা ডাব্লিউটা বের করা দেখছিলাম। আমরা দেখছিলাম ডাব্লিউ ছিল এখানে 585 জুল। ঠিক আছে, আমরা যখন এই 1 নাম্বার স্টেট থেকে 2 নাম্বার স্টেটে নিচ্ছিলাম। ওকে, সো 1 নাম্বার স্টেটে আমাদের আয়তন ছিল হচ্ছে এইটা। আচ্ছা, আমরা কি ডাব্লিউ বের করছিলাম এখানে, না আমরা শুরুতে 1 নাম্বার অঙ্কে তোমাদের মনে থাকার কথা, আমি অন্তস্থ শক্তির পরিবর্তন বের করে দেখাইছিলাম এই প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, একদম প্রথম অঙ্কটা আরেকবার একটু দেখে আসি।
একদম প্রথম অঙ্ক, কই গেল প্রথম অঙ্ক? এই তো এই অঙ্কটা আমরা ডাব্লিউ ডেল্টা ইউ বের করা দেখাইছিলাম, সেম কোয়েশ্চেন ছিল, আনসার ছিল 585। তাইলে দেখো আমাকে এখন সেম কোয়েশ্চেনের জন্য কিউ বের করতে বলছে। দেখো অর্ধেক কাজ কিন্তু আমি আগেই করে আসছি। কেন করে আসছি তোমরা জানো, কিউ যখনই বের করতে দিবে তোমার ফর্মুলা হবে ডেল্টা ইউ প্লাস ডাব্লিউ। সো অলরেডি তুমি ডেল্টা ইউ পেয়ে গেছো 585, সামহাও তুমি যদি ডাব্লিউ পেয়ে যাও তোমার কিন্তু আনসার চলে আসতেছে। তাহলে ডাব্লিউ ভাইয়া তুমি কেমনে পাবা? দেখো ডাব্লিউ সমান সমান, এখানে বুঝতেই পারছো যে চাপটা কিন্তু আয়তনের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তনশীল চাপ। তাহলে ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ পি ডিভি, পি এর ভ্যালু 2v স্কোয়ার ডিভি, লোয়ার লিমিট হচ্ছে 5, লোয়ার লিমিট হচ্ছে 2, আপার লিমিট 5। তাহলে ইন্টিগ্রেশন করো, ভি স্কোয়ারকে ইন্টিগ্রেট করলে ভি কিউব বাই 3, উপরে যাবে 5 নিচে যাবে 2, তাহলে এটা চলে আসবে 2/3, 5 কিউব মাইনাস 2 কিউব, 5 কিউব হচ্ছে 125, 2 কিউব মানে হচ্ছে 8, মাইনাস করলে আসবে 117, তাহলে 2 ইন্টু 3 17, 117 কাটাকাটি, এটা আসবে 39, 2 ইন্টু 39 আসবে হচ্ছে 78, যদি আমি ভুল না করি। তাহলে এইখানে ডাব্লিউ চলে আসলো হচ্ছে 78। তাহলে এখন ক্যালকুলেশন করে বাকিটা বসায় দাও, কত আসে? 663। ঠিক হইল? দেখি ঠিক হয়েছে কিনা। ঠিক আছে। তাহলে দেখো আমি আগে এই অঙ্কের জন্য ডেল্টা ইউ বের করে রাখছিলাম, জাস্ট সিম্পলি আমি ডাব্লিউটা বের করলাম, কিউ বের হয়ে গেল। এখন দেখো এখানে কি বলছে, 1 atm চাপ স্থির রেখে একটি আদর্শ গ্যাসে 20.9 জুল তাপ সরবরাহ করা হলে এর আয়তন 50 সেন্টিমিটার কিউব থেকে 100 সেন্টিমিটার কিউব করা হয়। গ্যাসের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করো, গ্যাসের পরিমাণ এত মোল হলে সিপি এবং সিভি এর মান বের করো। আচ্ছা, তাহলে এইখানে আমরা একটু সুন্দর করে দেখি, অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন জানতে চাইছে, তাহলে কিউ হচ্ছে আমার 20.9, আর এখানে ডাব্লিউ কিন্তু বের করা যাবে কিভাবে, চাপ স্থির রেখে আয়তন পরিবর্তন করছো, তাহলে ডাব্লিউ সমীকরণ কি হবে, পি ইন্টু ডেল ভি সমচাপ। পি এর মানটা কত, 1 atm কে আমরা কিন্তু অলমোস্ট অ্যাপ্রক্সিমেশন করতে পারি এই ধরনের অঙ্কে, 10⁵ প্যাসকেল। ঠিক আছে, তাহলে 10⁵ ধরে নিলাম। ডেল্টা ভি কত হবে, আয়তন তুমি সেন্টিমিটার কিউবে, 100 থেকে 50 থেকে 100 সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউবকে 10⁻⁶ দিয়ে গুণ করে মিটার কিউবে নিয়ে গেলাম। তাহলে আয়তন আছে মিটার কিউবে, চাপ আছে প্যাসকেলে, গুণ করলে জুল এককে কাজ পেয়ে যাব। কত পাবো সেটা, এটা পাবো হচ্ছে 5 জুল ক্যালকুলেশন করলে। তাহলে এখান থেকে ডেল্টা ইউ পেয়ে যাব, সেটা কত, কিউ থেকে ডাব্লিউ বিয়োগ দাও, 20.9 থেকে 5 বিয়োগ দিলেই তুমি কিন্তু 15.9 জুল পেয়ে যাবা অন্তস্থ শক্তির পরিবর্তন। তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন কত আসতেছে বলো তো, 15.9 জুল। এখন কথা হলো গ্যাসের পরিমাণ, দ্যাট ইজ মোল সংখ্যা দেওয়া আছে, সিপি আর সিভি এর ভ্যালু বের করতে বলছে। কিভাবে বের করা যায়, খুবই সহজ। দেখো সিবি এর আরেকটা, সিবি যখন বের করতে যাচ্ছ তোমাকে কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে অন্তস্থ শক্তির পরিবর্তন, যেটাকে আমরা বলি F/2 NR ডেল্টা টি, তুমি যদি এখানে F/2 ইন্টু আর এই জিনিসটাকে চিন্তা করো, এই জিনিসটাই কিন্তু সিভি। সো F/2 ইন্টু আর এটাই হচ্ছে সিভি, আর তার সাথে এন আর ডেল্টা টি গুণাকার আছে। সো তোমার টার্গেট হচ্ছে সিভি বের করা। তাইলে দেখো সিভি সমান সমান কি লেখা যায়, ডেল্টা ইউ ডিভাইডেড বাই এন ইন্টু ডেল্টা টি, তাই না? তাহলে এইভাবে তুমি সিভিটা বের করতে পারো। তাহলে এইভাবে তুমি সিভিটা বের করতে পারো। তাহলে সিভিটা এখানে কত আসবে আমরা একটু দেখি। ডেল্টা ইউ এর মান কিন্তু আমার জানা আছে, ডেল্টা ইউ কত জানা আছে বলো তো, ডেল্টা ইউ আমরা দেখছি 5 জুল, এন এর মান আমার জানা আছে, মূল সংখ্যা দিয়ে দিছে 2 × 10⁻⁻3। ঝামেলা হলো ডেল্টা টি তো জানি না, কিন্তু কোনো সমস্যা নাই, কিভাবে ডেল্টা টি বের করা যায় সে বুদ্ধি তো আমাদের আছে। কেমনে বাইর করবো বলো তো, ডেল্টা টি মানে কি, টি টু মাইনাস টি ওয়ান, টি টুকে কত লেখা যায়, পি টু ভি টু ডিভাইডেড বাই এন আর, আর আমাদের এখানে টি ওয়ানকে কি লেখা যায়, পি ওয়ান ভি ওয়ান মাইনাস এন আর। আর এখানে খেয়াল করো সমচাপে আমাদের ঘটনাটা ঘটানো হচ্ছে, তার মানে শুরুতে চাপ যা শেষেও চাপ তা, তার মানে পি টু আর পি ওয়ান সমান, এটাকে আমরা ইন জেনারেল পি লিখলাম, আর নিচে এন আর আর কনস্ট্যান্ট, এগুলাকে কমন নিয়ে নিলাম, ভিতরে কি থাকলো ভি টু মাইনাস ভি ওয়ান। তাহলে এটাই হচ্ছে আমাদের টি টু মাইনাস টি ওয়ান। ঠিক আছে, তাহলে আমরা মান বসাইলে আনসার চলে আসবে। পি এর মানটা বসাবো 10⁵, এন এর মানটা বসাবো 2 × 10⁻⁻3, আর এর মানটা বসাবো 8.314, ভি টু মাইনাস ভি ওয়ান কত আসে, ভি টু হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, ভি ওয়ান হচ্ছে 50 সেন্টিমিটার কিউব, 100 থেকে 50 বিয়োগ দিলাম, সেন্টিমিটার কিউবকে 10⁻⁻6 দিয়ে গুণ করে মিটার কিউবে নিয়ে গেলাম। তাহলে এইখানা ক্যালকুলেশন করলেই তুমি কিন্তু তাপমাত্রা পরিবর্তনটা পেয়ে যাচ্ছ।
300.697 অলমোস্ট কেলভিন। তাহলে দেখো এখানে বসাবো আমি, তাহলে মান বসাইলে এখান থেকে আনসার চলে আসবে। $8.314, এটাই আসতেছে আমার আনসার। এত সুন্দর আনসার আসলো কেমনে? ঠিক আছে, সিভি এর একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তাহলে আমরা সিভি পেয়ে গেলাম। এখন আমাকে বলছে সিপি বাইর করো। আচ্ছা, আমি আরেকবার একটু ক্রস চেক দিই। আচ্ছা, ডেল্টা ইউ তো আমার 5 ছিল না, আমিও তো বলি ডেল্টা ইউ ছিল আমার 15.9। এই কারণেই বলি অদ্ভুত আনসার আসতেছে কেন। দেখো এবার ঠিক আছে। এবার আমার আসতেছে যেটা, সেটা হচ্ছে 26.43857 জুল পার মোল পার কেলভিন। ওকে, এটাই আসতেছে আমার আনসার। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমরা সিপি এমনি বাইর করতে পারবো, কারণ কি সিবি জানলে সিপি সহজ। সিপি সমান সমান হচ্ছে সিবি প্লাস আর, তাহলে এখানে আরটা খালি যোগ করে দিবা। তাহলে এটার সাথে আর যোগ করলে কত আসে? 34.75 জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, এই হচ্ছে কি আনসার। এখন দেখি সিপি রিলেটেড আর কি আছে। An diatomic gas with rigid molecules does 10 joule work when expanded at constant pressure. So constant pressure এ একটা diatomic gas যখনই থাকবে F এর মান বুঝবা 5, এটাকে যখনই এক্সপ্যান্ড করা হয় তখন কৃত কাজ আসে হচ্ছে 10 জুল। খুবই ভালো। হোয়াট উড বি দ্য হিট এনার্জি অ্যাবজর্ব বাই দ্য গ্যাস ইন দিস প্রসেস? তাহলে এই প্রসেসে কিউ কত জানতে চাচ্ছে। খুব সুন্দর একটা কোয়েশ্চেন। দেখো ডাব্লিউ এর ইকুয়েশন কি লেখা যায়? পি ইন্টু ডেল্টা ভি, যেহেতু সমচাপের কথা বলছে কনস্ট্যান্ট প্রেশার। এখন এই পি ইন্টু ডেল্টা ভিকে আবার কি লেখা যায় বলো তো? পি ইন্টু ডেল্টা ভিকে এখানেই লিখে তুমি লিখতে পারো PV2 মাইনাস PV1। তাহলে পি তো কনস্ট্যান্ট, PV2 এটাকে আমরা কি লিখতে পারি? PV2টা হচ্ছে সেকেন্ড স্টেটের বা স্টেট 2 এর চাপ আয়তনের গুণফল, আর PV1 কি স্টেট 1 এর চাপ আয়তনের গুণফল। তাহলে স্টেট 2 এর জন্য PV2 এর বদলে আমরা লিখতে পারি না nRT2, আর PV1 এর জন্য দ্যাট ইজ স্টেট 1 এর জন্য আমরা লিখতে পারি না PV1 সমান nRT1। তাহলে এখানে কিন্তু আমরা nR যদি কমন নেই nRT2 মাইনাস T1 চলে আসে, এটা চলে আসে nR ডেল্টা টি। তাহলে P ডেল্টা ভি এটা মানে হচ্ছে nR ডেল্টা টি, এটার ভ্যালু কত? 10 জুল। তাহলে দেখো এখান থেকে তুমি কিন্তু খুব আরামসে nR ডেল্টা টি সমান সমান 10 এটা বের করে ফেললা। এখন এইটা বের করে ভাই আমার কি উপকার হলো একটু বলেন। দেখো কিউ সমান সমান আমরা কি শিখছি সমচাপের ক্ষেত্রে সিপি এন ডেল্টা টি। আবার সিপি এর ভ্যালু কত বলো তো? সিপি এর ভ্যালু হচ্ছে সিবি প্লাস আর। ভাইয়া সিভি এর ভ্যালু কত বলো তো? একটু আগে বলে আসছি, সিভি এর ভ্যালু হচ্ছে F/2 ইন্টু আর। তাহলে F/2 ইন্টু আর, এটাই হচ্ছে সিভি প্লাস আর এন ডেল্টা টি। তাহলে এখান থেকে কিন্তু তুমি বুঝতে পারতেছো কিউ সমান সমান কত আসবে। এফ এর মান ডায়াটমিক গ্যাস 5 হবে, তাহলে 5/2 আর প্লাস আর ইন্টু এন ডেল্টা টি। তাহলে দেখো খেয়াল করে এখানে কি আসতেছে, কিউ সমান সমান 5/2 আর প্লাস আর হয়ে যাবে 7/2 আর, পাশাপাশি আছে এন ডেল্টা টি। এখন দেখো আল্লাহর খাস রহমত, লাঠির ভিতর শরবত, আর এন ডেল্টা টি অথবা এন আর ডেল্টা টি এই ভ্যালু তোমার জানা আছে 10। কাজে ওই ভ্যালুটা জানার জন্যই আমি এই কারো কাজটা করছিলাম। 7/2 ইন্টু 10 জুল ক্যালকুলেশন করলে চলে আসবে 35 জুল। এটাই হচ্ছে আমাদের আনসার। সো এইভাবে কৌশল করে আমরা অঙ্ক করতে পারি, এটা মাথায় রেখো। Two moles of helium gas is mixed with 3 moles of hydrogen molecules. What is the molar specific heat of the mixture at constant volume? খুবই সোজা। দেখো ব্যাপারটা অনেকটা এইরকম, আমাদের সিভি হাইড্রোজেন কত ডায়াটমিক গ্যাস, তাহলে এটা সিভি হবে 5/2 ইন্টু আর। আবার সিভি হিলিয়াম কত মনো অ্যাটমিক গ্যাস এক পারমাণবিক, এটার সিভি হবে 3/2 আর। সো আমাদের কোয়েশ্চেনে বলে দিছে যে হাইড্রোজেন আছে হচ্ছে 3 মোল। তাহলে এক কাজ করি, এটাকে আমরা লিখে হচ্ছে 3 মোল যেহেতু, এটাকে আমরা লিখে হচ্ছে হাইড্রোজেনের মোল সংখ্যা, আর এখানে আমাদের আরেকটা আছে হচ্ছে হিলিয়ামের মোল সংখ্যা, সেটা দেওয়া আছে হচ্ছে 2 মোল।
সো আমাকে বলছে যদি এখন এদেরকে একটা মিক্সচারে রাখো, সেই মিক্সচারের সিভি এর মানটা কত হবে ক্যালকুলেট করতে হবে। তাহলে সেটা কত হবে দেখো, আমি একটা মিক্সচার নেই, আমি তোমাকে এখানে কিভাবে জিনিসটা আসতেছে সেটা একটু দেখায় দিব, যেহেতু এটা কোনো জায়গায় ওইভাবে বলা নাই। তো সবুজ না, অরেঞ্জ কালারের যে মলিকিউলগুলা সেগুলাকে আমি ধরতেছি হচ্ছে হাইড্রোজেন। তাহলে এগুলো হচ্ছে আমার হাইড্রোজেন মলিকিউল। কতটুক আছে এখানে, মোল সংখ্যা আছে হচ্ছে আমার হাইড্রোজেনের 3 মোল, আবার সিভি এর ভ্যালু এদের ক্ষেত্রে দেওয়া আছে হচ্ছে 5/2r। এক কাজ করি, আমি এটাকে হচ্ছে N1 ধরি, এটাকে হচ্ছে আমি CV1 ধরি, আপত্তি নাই তো। এবার আমি অন্য কালারের কালিতে কিছু হিলিয়াম মলিকিউল নিলাম, আকাশী। তাহলে হিলিয়াম মলিকিউল এগুলার ক্ষেত্রে আমি ধরলাম এর মোল সংখ্যা হচ্ছে N2 = 2 মোল, কোশ্চেনে দেওয়া আছে। আর CV2 = হচ্ছে 3/2 r। ওকে, তাহলে আমাদেরকে দেখতে হবে এই মিক্সচারের মোলার স্পেসিফিক হিট কত, মানে এই মিক্সচারের সম আয়তন প্রক্রিয়ায় মোলার আপেক্ষিক তাপটা কত। তো সেটা কিভাবে ক্যালকুলেট করা যায়, খুবই সোজা। আমরা এইখানে কনসেপচুয়ালি আগাবো। দেখো, আমি যদি এইখানে কিছু পরিমাণ তাপ দেই, সম আয়তন প্রক্রিয়া, যেহেতু মোলার আপেক্ষিক তাপ জানতে যাচ্ছে, আমি সম আয়তন প্রক্রিয়া এখানে কিছু তাপ দিলাম, সেই তাপটাকে আমি লিখলাম কিউভি। আমি এখানে কোথায় তাপ দিচ্ছি বলতো, মিক্সচারে তাপ দিচ্ছি। তাহলে মিক্সচারে প্রযুক্ত তাপটাকে আমি ধরলাম কিউভি মিক্স। তাহলে কিউভি মিক্সটা কি করবে, কিউভি মিক্সটা কিন্তু এই তাপটা দুইটা গ্যাসই আমাদের শোষণ করবে, কি হাইড্রোজেন গ্যাসও শোষণ করবে, হিলিয়াম গ্যাসও শোষণ করবে। হিলিয়াম গ্যাসের শোষিত তাপকে আমরা লিখলাম Q1, আর হাইড্রোজেন গ্যাসের শোষিত তাপকে আমরা লিখলাম Q2। তাপ শোষণ করে এরা সবাই কিন্তু তাপমাত্রা বাড়াবে। এখন যেহেতু এরা একটা নির্দিষ্ট মিক্সচারের ভিতর আছে, কাজেই তোমরা বুঝতে পারতেছো সবাই কিন্তু সমপরিমাণ তাপমাত্রা বৃদ্ধি করবে। অর্থাৎ শুরুতে সম্পূর্ণ মিক্সচারের তাপমাত্রা যদি 10 থাকে, তাপ শোষণ করার পর সবার তাপমাত্রা একটু পরে হয়তো 20 বা 30 হয়ে যাবে, অর্থাৎ সবার তাপমাত্রা সমপরিমাণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের যে কোনো মিশ্রণের শর্ত, সবাই একসাথে একই তালে তাদের তাপমাত্রাটা চেঞ্জ করে। তাহলে এইখানে আমরা ধরে নিলাম যে তাপমাত্রা বৃদ্ধি পাইলে হচ্ছে ডেল্টা টি পরিমাণ। তাহলে এইখানে বলতো এই হিলিয়াম হাইড্রোজেন গ্যাসের জন্য মোল সংখ্যা হচ্ছে N1, এদের মোলার আপেক্ষিক তাপ হচ্ছে গিয়ে স্থির আয়তনে CV1, এদের তাপমাত্রা বৃদ্ধি পাইলে হচ্ছে ডেল্টা টি। তাহলে Q1 = আমি কি লিখতে পারি না, CV1 N1 ডেল্টা টি লিখতেই পারি। সিমিলারলি হিলিয়াম গ্যাসের জন্য আমি লিখতে পারি CV2 N2 ডেল্টা টি, একইভাবে। ওকে, সো আমরা দেখলাম যে দুইটা তাপ, আমাদের প্রযুক্ত তাপটাই দুই ধরনের গ্যাস শোষণ করতেছিল, এবং এই তাপটা সুন্দরভাবে দুইটা গ্যাসের তাপমাত্রা বাড়াচ্ছে, খুবই ভালো কথা। এখন বলো পুরা মিক্সচারের তাপমাত্রা কতটুকু চেঞ্জ হচ্ছে, ডেল্টা এনটি। আর পুরা মিক্সচারের মোলার আপেক্ষিক আয়তন আমার দরকার, সেটাকে আমি লিখলাম সিভি মিক্স। তাহলে মিক্সচারের জন্য আমি কিউভি মিক্সকে কি লিখতে পারবো, মিক্সচারের সিভি মিক্স ইনটু মিক্সচারের মোল সংখ্যা কত, N1 + N2 টোটাল মোল, ইনটু মিক্সচারের তাপমাত্রা বৃদ্ধি কত, ডেল্টা টি। তাহলে এটা আমরা লিখতে পারবো। আবার আমরা আগেই বলছি কিউভি মিক্সটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে, প্রযুক্ত তাপটা আমাদের দুইটা গ্যাস শোষণ করতেছে। তাহলে কিউভি মিক্সকে আমরা লিখতে পারি Q1 + Q2। কিউভি মিক্সটা বা প্রযুক্ত তাপটা এই দুইটা গ্যাসের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে, একটা পাচ্ছে Q1 আর একটা পাচ্ছে Q2। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা থেকে কিন্তু আমরা আস্তে ধীরে সামনে আগাইতে পারি এবং আমাদের সিভি মিক্সটা বের করতে পারি। তাহলে কিউভি মিক্স সমান কত, Q1 + Q2। সিভি মিক্সকে কি লেখা যায়, কিউভি মিক্সকে কি লেখা যায়, সিভি মিক্স ইনটু N1 + N2 ইনটু ডেল্টা টি। Q1 কে কি লেখা যায়, CV1 N1 ইনটু ডেল্টা টি, প্লাস Q2 কে কি লেখা যায়, CV2 N2 ইনটু ডেল্টা টি। এখন দেখো বোথ সাইড থেকে ডেল্টা টি কাটা, তাহলে কি বাকি থাকলো, সিভি মিক্স বাকি থাকলো। তাহলে সিভি মিক্স কত আসবে ক্যালকুলেশন করে দেখো, CV1 N1 প্লাস CV2 N2 ডিভাইডেড বাই N1 + N2, এটা মুখস্থ রাখবা। তাহলে দেখো এই ক্যালকুলেশন বা এই ফর্মুলা থেকে তুমি কিন্তু আমাদের পুরা মিশ্রণের সিভি মিক্সটা ক্যালকুলেট করতে পারবা। তো কিভাবে ক্যালকুলেশন হবে দেখো, আমাদের CV1 N1 এগুলার ভ্যালু জানা আছে। CV1 ছিল 5/2r, N1 ছিল হচ্ছে 3, CV2 ছিল হচ্ছে 3/2r, N2 ছিল হচ্ছে 2। আর মোল সংখ্যা কত, N1 + N2 দ্যাট ইজ 3 + 2। তাহলে এটা কত আসে, 15r/2
6r/2 21r/2 আর নিচে আছে হচ্ছে একটা 5, তাই না? 21r/10, এটাই আসবে আনসার। তাহলে তোমরা যেটা করবা যে ফাইনালি ওই ফর্মুলাটা, বক্সের ফর্মুলাটা মুখস্থ রাখবা, পরীক্ষায় ডিরেক্টলি আনসার করে দিবা, তাহলেই হবে। আর এর ভ্যালু যেহেতু দেওয়া আছে, আমরা মান বসায় ডিরেক্ট আনসারটা দেখি কত আসে। 17.43 ইউনিট হবে জুল পার মোল পার কেলভিন, যেটা হচ্ছে সিভি এর ইউনিট আর কি। তাহলে এইটা আমরা দেখে ফেললাম। এখন আমরা আরেকটা সমস্যা দেখি। 1 মোল অফ মনো অ্যাটমিক গ্যাস, এটা হচ্ছে, এটার গামা দেওয়া আছে, মনো অ্যাটমিক গ্যাস বা এক পারমাণবিক গ্যাসের, এটা 1 মোল বিশিষ্ট আরেকটা ডায়াটমিক গ্যাস দ্যাট ইজ দ্বিপারমাণবিক গ্যাস, সেটারও গামা দেওয়া আছে। এই দুটো একসাথে মিশ্রণ করা হইলো, তাইলে মিক্সচারের গামা কত? সো এই কোয়েশ্চেনটা কিন্তু আমাদের ইসাক স্যারের বইয়ের এমসিকিউতে আছে। এখানে যেটা বলতে চাইছে যে আগের বার আমরা দেখছিলাম যে দুইটা গ্যাসকে আমরা মিশ্রণ করছিলাম, তাই না? এই ছিল আমাদের দুই ধরনের গ্যাস। তো এই দুই ধরনের গ্যাস এখানে কত কত আছে? একটা হচ্ছে আমাদের মনো অ্যাটমিক আর একটা ডাই অ্যাটমিক। তাহলে দুইটাই হচ্ছে আমাদের 1 মোল 1 মোল করে আছে। তাহলে N1 হচ্ছে ধরলাম 1 মোল, N2 হচ্ছে আমাদের 1 মোল। তাহলে গামা 1 মনো অ্যাটমিক গ্যাসের জন্য গামা দেওয়া আছে হচ্ছে 5/3, আর ডাই অ্যাটমিক গ্যাসের জন্য গামা দেওয়া আছে হচ্ছে 7/5। তাহলে এই হচ্ছে গিয়ে ঘটনা। এখন আমাকে বলছে এই পুরা মিক্সচারের জন্য গামা মিক্স বের করো। তাহলে গামার সংজ্ঞা কি? গামা হচ্ছে CP/CB, যেহেতু আমি মিক্সচারের জন্য গামা বের করবো, এটা হবে CP mix/CB mix। তাহলে বুঝতেই পারতেছো আমার কি কি দরকার, CP mix আর CV mix। এখন CV mixের ভ্যালু কিন্তু আমরা ফর্মুলা দেখে আসছি আগের অঙ্কে। CV mixের ফর্মুলা কি? CV1N1 প্লাস CV2N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এখন তুমি বলবা ভাইয়া N1 N2 তো দেওয়া আছে, কিন্তু CV1 CV2 কেমনে পাবেন? ব্যাপারই না, এটা তো মুখস্থ। মনো অ্যাটমিক গ্যাসের জন্য গামা হচ্ছে 5/2, CV1 এর ভ্যালু হচ্ছে 3/2r। ডায়াটমিক গ্যাসের জন্য গামা হচ্ছে 7/5, তাহলে CV2 হচ্ছে আমাদের এখানে 5/2 ইন্টু r। ঠিক আছে? সিমিলারলি সিবি মিক্সের ফর্মুলা যদি এইটা হয়, দেখতেই পাচ্ছ সিবিএন যোগ করে সবগুলা মূল সংখ্যা দিয়ে ভাগ, তাহলে সিপি মিক্সের ফর্মুলা একই রকম হবে। ক্যালকুলেশন করলে তুমি পেয়ে যাবে, এটা হবে CP1N1 প্লাস CP2N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। তাহলে দেখো আল্লাহর কি রহমত, এখানে আবার কাটাকাটি, N1 প্লাস N2 N1 প্লাস N2 কাটাকাটি। তাহলে ফাইনালি কি থাকতেছে বলো তো? উপরে থাকতেছে হচ্ছে CP1N1 প্লাস CP2N2, নিচে থাকবে হচ্ছে CV1N1 প্লাস CV2N2। ঠিক আছে? এই হচ্ছে কি আমাদের ফাইনাল ফর্মুলা। তো তোমরা গামা মিক্সের এই ফাইনাল ফর্মুলাটা চাইলে মুখস্থ রাখতে পারো। তাহলে এখন দেখো আমি মান টান বসায় দিই, সবগুলার মান বসায় দিলে আমাদের কত আসে ফাইনালি। CP1N1 কত? দেখো CB1 হচ্ছে 3/2r, CP1 হবে 5/2r, CB2 হচ্ছে 5/2r, CP2 হবে 7/2r। তাহলে CP1 কত? 5/2r, N1 কত? 1 প্লাস CP2 কত? 7/2r, N2 কত? 1 ডিভাইডেড বাই CB1 কত? 3/2r, N1 হচ্ছে 1, CB2 কত? সেটা হচ্ছে 5/2r, আর N2 হচ্ছে 1। তাহলে সবগুলা যদি বসায় দিই মান টান, তাহলে আমি কত পাই? 5 7 12 3 5 8। তাহলে উপরে থাকবে হচ্ছে 12, নিচে থাকবে হচ্ছে 8। কাটাকাটি করলে তোমরা দেখবা 1.5 আসে, ক্যালকুলেশন তোমরা পারবা। তাহলে এই হচ্ছে আমাদের এইটা গেল। এরপরে আমাদের আরও বেশ কিছু অঙ্ক আছে, আরও 4টা অঙ্ক আছে। আচ্ছা আমরা আগাই। এই অঙ্কটা দেখো খুব সুন্দর। দ্য শোন পিভি ডায়াগ্রাম রিপ্রেজেন্টস আ থার্মোডাইনামিক সাইকেল অফ ইঞ্জিন অপারেটিং উইথ অ্যান আইডিয়াল মনো অ্যাটমিক গ্যাস। যখনই মনো অ্যাটমিক গ্যাস বলা আছে তোমাকে মাথায় নিতে হবে সিপি এর মান হচ্ছে 5/2r, সিভি এর মান হচ্ছে 3/2r, গামার মানটা হচ্ছে 5/3। বুঝছো? তাহলে দেখো
এইখানে আমাদের যেটা করতে হবে এ থেকে আমি বি, আচ্ছা আমাকে কোয়েশ্চেনে বলছে দ্য অ্যামাউন্ট অফ হিট এক্সট্রাক্টেড ফ্রম দ্য সোর্স ইন এ সিঙ্গেল সাইকেল, তাহলে এই সিঙ্গেল সাইকেলে কতটুকু হিট এক্সট্রাক্ট করা হয়েছে সেটা আমাকে দেখতে হবে। সোর্স থেকে কতটুকু হিট এক্সট্রাক্ট হয়েছে সেটা আমাকে দেখতে হবে। এখন সোর্স থেকে আমাদের ইঞ্জিনটা কি করে, তাপটাকে শোষণ করে। সো এই সাইকেলে আমাদের তাপের শোষণের মানটা বের করতে হবে। সো আমাকে আগে বুঝতে হবে কোথায় কোথায় তাপের শোষণ হয়েছে আর কোথায় কোথায় তাপের বর্জন হয়েছে। দেখো একটা সাইকেলে কিন্তু সবসময় সব স্টেপে তাপের শোষণ হয় না, কিছু স্টেপে তাপের শোষণ হয়, কিছু স্টেপে তাপের বর্জন হয়। যেই স্টেপে তাপের শোষণ হয় মানে হিটটাকে আমরা যেই স্টেপ থেকে এক্সট্রাক্ট করি, এক্সট্রাক্টেড ফ্রম দ্য সোর্স, এক্সট্রাক্টেড হিট কখন হয়, যখন হিটটা অ্যাবজর্ব হয় তখন কিউটা হয় পজিটিভ। সো আমাকে এখানে দেখতে হবে চারটা স্টেপ আছে এখানে, একটা হচ্ছে এই যে এবি, আরেকটা হচ্ছে বিসি, আরেকটা হচ্ছে সিডি, আরেকটা হচ্ছে ডিএ। এই চারটা স্টেপে আমাদেরকে এক্সট্রাক্টেড হিটটা কত সেটা দেখতে হবে। তাহলে দেখো এ থেকে বিতে যাওয়ার পথে এক্সট্রাক্টেড হিটটা কত আগে দেখি। তো এখানে কিউ এবিটা কত, এটা কিন্তু একটা সমআয়তন প্রক্রিয়া, আয়তনটা কনস্ট্যান্ট আছে, তাহলে সমআয়তন প্রক্রিয়ায় কিউ এবি এটা কত আসবে। সমআয়তন প্রক্রিয়ার ফর্মুলা কি, সিভি এন ডেল্টা টি। তাহলে সিভি কত ভাই এখানে 3/2 আর এন ডেল্টা টি। এখন এটাকে একটু কৌশলে লিখি আমরা, এন আর ডেল্টা টিকে কি লেখা যায়, এন আর ইনিশিয়াল টেম্পারেচার ছিল টি এ, ফাইনাল টেম্পারেচার এখানে টিবি, তাহলে টেম্পারেচারের চেঞ্জটা হবে টিবি মাইনাস টি এ, সো এনআর টিবি মাইনাস এনআর টি এ। এখন দেখো এন টি এ টিবি এগুলো কিচ্ছু দেওয়া নাই, বাট কি দেওয়া আছে তোমার, চাপ আয়তন দেওয়া আছে চলকের মাধ্যমে। যেমন এ পয়েন্টে চাপটা হচ্ছে P1, এ পয়েন্টে আয়তনটা হচ্ছে V1, বি পয়েন্টে চাপটা হচ্ছে 2P নট, বি পয়েন্টে আয়তনটা হচ্ছে V নট। তাহলে এগুলা দেওয়া আছে। তাহলে আমরা কি করব এখানে, আমরা এখানে সিম্পলি এই জিনিসগুলোকে চাপ আয়তনে নিয়ে যাব। এটা হয়ে যাবে এনআরটিবি হয়ে যাবে পিবি ভিবি, এনআরটিএ হয়ে যাবে পিএ ভিএ। তাহলে এখন এগুলার মান টান বসায় দাও ভাইয়া। পিবি কত 2P নট, ভিবি কত ভি নট, পিএ কত পি নট, ভিএ কত ভি নট। তাহলে বিয়োগ করলে কত আসবে, পি নট ভি নট আসবে। 2P নট ভি নট থেকে পি নট ভি নট বাদ দিলে শুধু পি নট ভি নট আসবে। তাহলে এইখানে তোমার আনসারটা পাবা তুমি 3/2 পি নট ভি নট। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের আনসার, পেয়ে গেলাম। এখন কিউ এবি পেয়ে গেলাম। এখন দেখো কিউ এবি কি আসছে, পজিটিভ আসছে। সো এটা কিন্তু আমাদের একটা এক্সট্রাক্টেড হিট। এখন আবার আমরা দেখব কিউ বিসি কত। কিউ বিসি কত হবে, সেটা হবে আমাদের কিউ বিসিটা একটু খেয়াল করো। বি থেকে কই যাচ্ছি, সিতে যাচ্ছি। তাহলে বি থেকে সিতে যাওয়ার পথে আমাদের এখানে কি কনস্ট্যান্ট আছে বলো তো, চাপটা কনস্ট্যান্ট আছে। যদি এই ধরনের ক্ষেত্রে চাপটা কনস্ট্যান্ট থাকে সেই ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি হবে, ফর্মুলা হবে সিপি, সমচাপ প্রক্রিয়া সিপি এন ডেল্টা টি। তাহলে এইখানেও একইভাবে আমি কি লিখতে পারবো, সিপি এন ডেল্টা টির পরিবর্তে, আচ্ছা সিপি এর পরিবর্তে আমি আগে লিখি হচ্ছে 7/2 না 5/2 আর এন ডেল্টা টি, 5/2 আর এন ডেল্টা টিকে কি লেখা যায়, এন আর ডেল্টা টি। ডেল্টা টিটা এখানে কত, ফাইনাল পয়েন্টের টেম্পারেচার টিসি, ইনিশিয়াল পয়েন্টের টেম্পারেচার টিবি। তাহলে ফাইনাল পয়েন্টের টেম্পারেচার এনআরটিসি মাইনাস এনআর টিবি, এই হচ্ছে গিয়ে ফর্মুলা। এখন এই এনআরটিসিকে কি লেখা যায় বলো তো, পিবি ভিবি, পিসি। তাহলে এখানে হবে 5/2, এনআরটিসি এর বদলে লিখবো পিসিভিসি, আর এনআরটিবি এর পরিবর্তে লিখবো পিবি ভিবি, হয়ে গেল। তাহলে এখন মান টান বসায় দাও, আনসার পেয়ে যাবা। কত পাবে একটু দেখো, পিসিভিসি, পিসি কত, পিসি হচ্ছে তোমরা দেখতে পারবা গ্রাফ রিড করলে 2P নট, ভিসি হচ্ছে 2V নট। এই যে সি পয়েন্টে আয়তনটা হচ্ছে 2V নট, সি পয়েন্টে প্রেশারটা হচ্ছে 2P নট। পিবি কত ভাইয়া, পিবি কিন্তু হচ্ছে বি পয়েন্টে প্রেশারটা ছিল 2P নট, আর আমাদের এইখানে বি পয়েন্টে ভলিউমটা ছিল ভি নট। তাহলে ক্যালকুলেশন করলে তুমি এখান থেকে ভিতরে পেয়ে যাবা, এই ব্র্যাকেটের ভিতরে তুমি পাবা হচ্ছে 2P নট ভি নট। তাহলে 5/2 ইন্টু 2P নট ভি নট যোগ বিয়োগ করলে তুমি পাবা হচ্ছে 5P নট ভি নট। সো এটাও কিন্তু একটা পজিটিভ ভ্যালু চলে আসতেছে। সো এইখানেও কিন্তু আমাদের হিট এক্সট্র্যাক্ট হয়েছে। তুমি বাকিটা বুঝতে পারতেছো যে এই দুইটা স্টেপে হিট এক্সট্রাক্ট হয়েছে। বাট আমি যদি সি থেকে ডি এর দিকে নামি, এখানে দেখো আয়তনটাকে কনস্ট্যান্ট রেখে আমি চাপটাকে কমাচ্ছি, তার মানে অবশ্যই এখানে টেম্পারেচারটা কমবে। আর ডেলটিটা এখানে কি হবে বলো তো, নেগেটিভ হবে। আর ডেলটি যদি নেগেটিভ হয়ে যায়, যেহেতু এটা একটা সমআয়তন প্রক্রিয়া, কাজেই এইখানে কিউ ভিটাও কিন্তু নেগেটিভ হবে, কারণ আমরা কিউ ভি এর ফর্মুলা দেখছি সিভি এন ডেলটি। ডেলটি যদি এখানে নেগেটিভ হয়, টেম্পারেচার কমতেছে, তাহলে অবভিয়াসলি এখানে কি হবে বলো তো, কিউ ভিটা নেগেটিভ হবে। সো এখানে কিন্তু হিটটা আমি সোর্স থেকে এক্সট্রাক্ট করতেছি না, বরং সিঙ্কে রিলিজ করে দিচ্ছি। সো এইটা আমার এক ক্যালকুলেশনে কাউন্ট হবে না, এটা আমার চাই না। সিমিলারলি আমি যদি ডি থেকে এর দিকে যাই,
ডি থেকে কই যাই, এর দিকে যাই। এইখানেও খেয়াল করো আমার ভলিউম ছিল শুরুতে, এখানে ভলিউম কিন্তু কমে গেছে। সো এটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট প্রেসারে হচ্ছে। কনস্ট্যান্ট প্রেসারে ভলিউম কমলে টেম্পারেচারও কমবে। টেম্পারেচার যদি কমে এখানে ডেলটিটা হবে নেগেটিভ। ডেলটি যদি নেগেটিভ হয় সমচাপ প্রক্রিয়ায় কিউপি এর সমীকরণ কি ছিল, সিপি এন্ড ডেলটি। তাহলে ডেলটিটা নেগেটিভ হইলে ভাইয়া কিউপিটাও কিন্তু নেগেটিভ হবে। সো এইখানেও ডি থেকে এতে আসার পথেও কিন্তু আমাদের হিটটা কিন্তু রিলিজ হচ্ছে সিঙ্কে। সো এটা আমাদের ক্যালকুলেশনের ভিতর কাউন্ট হবে না। সো ক্যালকুলেশনে যারা যারা কাউন্ট হওয়া উচিত ছিল সবাইকে আমি কাউন্ট করে ফেলছি। তাহলে আমাদের এখানে হিট অ্যাবজর্ব দ্যাট ইজ কিউ অ্যাবজর্বটা কত হবে, দ্যাট ইজ কিউ এক্সট্রাক্টেড ফ্রম দ্য সোর্স, সেটা হবে কিউ এ বি প্লাস কিউ বিসি। দেখো তোমাদের কিছু কোয়েশ্চেন কিন্তু আইওটিতে এরকম ইংলিশে থাকবে। সো কিছু কিছু জনপ্রিয় ইংলিশ কোয়েশ্চেন কিন্তু প্র্যাকটিস করা ভালো। যাই হোক, এখন দেখো কিউ এবিটা কত ছিল, 3/2 পি নট ভি নট। কিউ বিসিটা ছিল 5 পি নট ভি নট। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, এটা আসবে 13 পি নট ভি নট বাই 2। শেষ। আর যদি তোমাকে রিলিজড হিটটা বের করতে বলতো সেক্ষেত্রে সি থেকে ডি এর জন্য বের করতে, ডি থেকে এর জন্য বের করতে, অবশ্যই ভ্যালুগুলো মাইনাস আসতো, সেটাই বুঝাইতো যে হিটটা এখানে রিলিজ হচ্ছে। When specific heat is applied to diatomic gas of rigid molecules at constant volume, its temperature increases by delta T. The heat required to produce the same change in temperature at a constant pressure is. Okay, খুব সুন্দর কোয়েশ্চেন। দেখো আমি কি করতেছি, একটা ডায়াটমিক গ্যাস যেটা ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে আমার 5, সেটাকে কি করতেছি কনস্ট্যান্ট ভলিউমে আমি এটা টেম্পারেচার ডেল্টা টি বৃদ্ধি করতেছি। ডেল্টা টি পরিমাণ কি করতেছি বলো তো, বৃদ্ধি করতেছি। খুবই ভালো কথা। তাই আমরা এখানে ধরে নিলাম এই ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপ লাগতেছে। তাহলে কিউ এর ভ্যালু কত হবে, সিবি এন ডেলটি। তাহলে সিবি কত ভাই, এখানে সিবি হবে F/2 আর, সেটা হয়ে যাবে 5/2 আর। সো 5/2 এন আর ডেল্টা টি। ঠিক আছে, তাহলে এটা কত আসলো, 5/2 এন আর ডেল্টা টি। ওকে, কিউ এর মান। এখন দেখো আমাদের এইখানে টেম্পারেচার চেঞ্জ ছিল ডেল্টা টি, তো কিউ এর মান হয়ে গেছে 5/2 এন আর ডেল্টা টি। এখন কোয়েশ্চেনে বলছে দ্য হিট রিকোয়ার্ড টু প্রডিউস দ্য সেম চেঞ্জ ইন টেম্পারেচার এট এ কনস্ট্যান্ট প্রেশার। অর্থাৎ আমি সেম পরিমাণ ডেল্টা টি পরিমাণ টেম্পারেচার চেঞ্জ করব, বাট চেঞ্জটা করব কনস্ট্যান্ট প্রেশারে। এখন তাপটা আমার কত লাগবে, তাহলে দেখো কনস্ট্যান্ট প্রেশার, কনস্ট্যান্ট পি, এটা ছিল কনস্ট্যান্ট ভি। কনস্ট্যান্ট প্রেশারে কিউ কত, কিউ এর সমীকরণ হয়ে যায় সিপি এন ডেলটি। তাহলে সিপিটা কত, এখানে এফ এর মান যদি 5 হয় সিবি হয়ে যায় 5/2 আর। তাহলে এটার সাথে আর যোগ করলে সিপি পাবা, সেটা হবে 7/2 আর, 7/2 এন আর ডেল্টা টি। ওকে, এটাই হচ্ছে ভ্যালু। এখন আমাকে কোয়েশ্চেন করছে এই যে কনস্ট্যান্ট প্রেসারে যেই অ্যাবজর্বড হিটটা, সেটাকে আমরা ধরলাম কিউ প্রাইম। এই কিউ প্রাইমটা আসলে কত, 7/2 এন আর ডেল্টা টি। তো আমাকে এইটাকে দেখো কিউ এর রেসপেক্টে প্রকাশ করতে হবে। কিউটা কি, কিউটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউমে অ্যাবজর্বড হিট। অর্থাৎ কনস্ট্যান্ট ভলিউমে অ্যাবজর্বড হিটটা হচ্ছে এইটা, এটাই হচ্ছে আমাদের কিউ। আর কনস্ট্যান্ট প্রেসারে অ্যাবজর্বড হিট হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের কিউ প্রাইম। সো এই নিচের ভ্যালুটাকে আমার উপরের ভ্যালুটার মাধ্যমে এক্সপ্রেস করতে হবে। তো কিভাবে এক্সপ্রেস করব, খুব সহজ। আমি এক কাজ করি, অনুপাতটা বের করি। কিউ প্রাইম বাই কিউ কত আসে দেখো, কিউ প্রাইম হচ্ছে উপরে আছে 7/2 এন আর ডেল্টা টি, কিউ হচ্ছে 5/2 এন আর ডেল্টা টি। তাহলে যে ঘটনাটা আমি এখানে ঘটতে চাচ্ছে সেটা হচ্ছে এন আর ডেল্টা টি কাটাকাটি, নিচে 2 কাটাকাটি, এটা আসবে 7/5। তাহলে আনসার আসবে কিউ প্রাইম সমান সমান 7/5 ইন্টু কিউ। দেখতে পাচ্ছি আনসারটা আমার চোখের ডান পাশে এই কোণায় দেয়া আছে। আচ্ছা, এই কোয়েশ্চেনে কি বলছে, খুব সুন্দর আরেকটা কোয়েশ্চেন। দ্য স্যাম্পল অফ অ্যান আইডিয়াল গ্যাস ইজ টেকেন থ্রু আ সাইক্লিক প্রসেস ABCA অ্যাজ শোন ইন দ্য ফিগার। দ্য চেঞ্জ ইন দ্য ইন্টারনাল এনার্জি অফ দ্য গ্যাস অ্যালং পাথ CA ইজ -180। সো আগের মতোই CA পথে অন্তস্থ শক্তির যে পরিবর্তন সেটা বলে দেওয়া আছে -180। ঠিক আছে, নীল কালার নেই। ওকে, তাহলে the gas absorbs 250 joule heat along the path AB and 60 joule along the path BC. তাহলে AB পাথে হিটটা অ্যাবজর্ব করে কতটুকু, 250। তাহলে এখানে কিউ এবি হচ্ছে 250, আর বিসি পথে একটা হিট অ্যাবজর্ব করে সেটা হচ্ছে কিউ বিসি, সেটা হচ্ছে কত, 60 না, 60। তাইলে এই বিসি পথটা তো সহজ, এখানে ডাব্লিউ কত, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস 0। তাই যদি হয় বিসি পথে ডেল্টা ইউ কত, কিউ থেকে ডাব্লিউ বাদ দাও, এটা চলে আসবে 60 জুল। এটা পেয়ে গেলাম। তাইলে এখন আমাকে কি কোয়েশ্চেন করছে, দ্য ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস অ্যালং পাথ এবিসি। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আমরা আগেও করছি। ঠিক আছে, সো সিমিলার একটা কোয়েশ্চেন, আমাকে এবিসি পথে ওয়ার্ক ডানটা বের করতে বলছে। তাহলে এবি পথে ওয়ার্ক ডানটা হচ্ছে ডাব্লিউ এবি,
আর বিসি পথে ওয়ার্ক ডানটা হচ্ছে ডাব্লিউবিসি। তোমরা জানো যে এবিসি পথটা কিন্তু দুইটা পথের যোগফল, একটা হচ্ছে এবি পথ আর একটা হচ্ছে বিসি পথ। আর বিসি পথে কাজ কত? শূন্য। তাহলে এটা আমাদের সিম্পলি এবি পথে কাজটা বের করতে হবে। সো এই ছিল আমাদের কথা। এখন এই টাইপের অঙ্কে আমাদের মানে প্রসেসটা কি, আমরা সেই চিরায়ত ফর্মুলা ফুল সাইকেল অন্তস্থ শক্তির পরিবর্তন শূন্য অ্যাপ্লাই করব। দেন হচ্ছে আমরা দেখব যে কোনটায় কোন ধাপে অন্তস্থ শক্তির পরিবর্তন আমরা জানি না, কোন ধাপে অন্তস্থ শক্তির পরিবর্তন আমরা জানি না। দেখো ডেল্টা ইউ সি এ জানি, বাট ডেল্টা ইউ এ বি কিন্তু ভাইয়ারা জানি না, এটা বের করব। ডেল্টা ইউ বিসিও জানি 60 জুল, তাহলে ডেল্টা ইউ সি এ হচ্ছে -180, ডেল্টা ইউ এ বি আমরা জানি না, ডেল্টা ইউ বিসি হচ্ছে 60। ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি ডেল্টা ইউ এ বিটা পেয়ে যাবা 120। 120 একদম সেম টু সেম মোটামুটি অঙ্ক। তাহলে ডেল্টা ইউ এ বিটা কত? 120। তাহলে ডেল্টা ইউ এ বি যদি 120 হয়, বলো তো ডাব্লিউ এ বি কত হবে? সুন্দর একটা অঙ্ক, ডাব্লিউ এ বি হয়ে যাবে কিউ এ বি থেকে ডেল্টা ইউ এ বিটা বিয়োগ করে দাও, কিউ এ বি হচ্ছে 250, ডেল্টা ইউ এ বি হচ্ছে 100, কত পাইছি? 20। তাহলে ক্যালকুলেশন করলে আনসারটা আসবে হচ্ছে 130। দ্যাটস দ্য আনসার, ঠিক আছে? An ideal gas at specific heat at constant pressure দেওয়া আছে, এটা আমরা জানি সিপি এর মান এত 5/2 ইন্টু আর। সো এটা হচ্ছে আমাদের একটা মনো অ্যাটমিক গ্যাস, এটুকু আমরা বুঝতে পারতেছি, মানে এক পারমাণবিক গ্যাস। সেটার ক্ষেত্রে সিপি এর মান 5/2 আর হয়। ওকে, আর সিবি হয় হচ্ছে 3/2 আর, এটা আমরা জানি। এখন দেখো, দ্য গ্যাস ইজ কেপ্ট ইন এ ক্লোজড ভেসেল, ভলিউম হচ্ছে দেওয়া আছে এটার এত ভি, টেম্পারেচার হচ্ছে দেওয়া আছে টি, প্রেশার হচ্ছে দেওয়া আছে আমার পি। খুবই ভালো কথা, নিউটন পার মিটার স্কয়ার আর প্যাসকেল একই জিনিস, এগুলো তোমরা জানো। অ্যান অ্যামাউন্ট অফ এটুক হিট, এই হিটটা আমি দিছি, ইজ সাপ্লাইড টু দ্য গ্যাস, ক্যালকুলেট দ্য ফাইনাল টেম্পারেচার অ্যান্ড প্রেশার অফ দ্য গ্যাস। আচ্ছা, তাহলে এইখানে আমাদের আইডিয়াল গ্যাসের স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেশার, দ্য গ্যাস ইজ কেপ্ট ইন এ ক্লোজড ভেসেল অফ ভলিউম এত। সো যখন এই টাইপের কথা থাকবে, তোমাকে বুঝতে হবে যেহেতু গ্যাসটাকে কিসে রাখা হয়েছে বলো তো? ক্লোজড ভেসেলে রাখা হয়েছে, তার মানে কি এটার ভলিউমটা কনস্ট্যান্ট আছে, ক্লোজড ভেসেলে রাখা হয়েছে। সো এইটা একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এটা আমরা বুঝতে পারতেছি, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। তো কনস্ট্যান্ট ভলিউম প্রসেসের ক্ষেত্রে ভাইয়া আমাদের হিট অ্যাবজর্বডের ফর্মুলাটা হয় সিভি এন ডেল্টা টি। তাহলে দেখো এইখানে সিভি কত আমরা আগেই বলে আসছি, সেটা হবে 3/2 এন আর ডেল্টা টি। এখন ঝামেলাটা হচ্ছে এইটা তো আমরা বুঝলাম এন আর ডেল্টা টি, কোয়েশ্চেনে আমাকে বলতেছে ফাইনাল টেম্পারেচার এর প্রেশার বের করো। তাহলে শুরুর টেম্পারেচার দেওয়া আছে T1, এটা হচ্ছে 300 কেলভিন দেওয়া আছে, আমাদেরকে ফাইনাল টেম্পারেচার T2 আর ফাইনাল প্রেশারটা P2 বের করতে হবে। তো কিভাবে বের করব? আমরা কিন্তু এটা এখান থেকে খুব ইজিলি বের করতে পারি, 3/2 এন আর ডেল্টা টি, এই জিনিসটা থেকে আমরা কিন্তু খুব ইজিলি বের করতে পারি। তো কিভাবে বের করা যায়, এটা আরেকটা টেকনিকে আমরা বের করব, সেটা হচ্ছে 3/2 এন আর ডেল্টা টিকে কী লেখা যায়? এন আর টি টু মাইনাস এন আর টি ওয়ান। আবার এন আর টি টু এন আর টি ওয়ানকে কী লেখা যায়? 3/2 P2 V2 মাইনাস P1 V1, তাই না? আবার যেহেতু এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলে V2 আর V1 একই জিনিস, তাহলে এটাকে আমরা V লিখলাম। তাহলে এইখানে দেখো 3/2 P2 V মাইনাস P1 V, এই জিনিসটাকে আমি কমন নিয়ে লিখবো 3/2 V P2 মাইনাস P1। তাহলে দেখো কি পাইলাম আমরা? কিউ পাইছি হচ্ছে 3/2 V P2 মাইনাস P1। তাহলে এইখানে কিউ এর ভ্যালু কত? 2.49 ইন্টু 10⁴, 3/2 তো 3/2, এই ভলিউমটা কত দেওয়া ছিল? 0.0083। P2 কত জানি না, বের করব। P1 কত? P1 হচ্ছে শুরুতে দেওয়া আছে 1.6 ইন্টু 10⁶ প্যাসকেল। তাহলে এইখান থেকে দেখো খুব ইজিলি আমরা P2টা বের করে ফেলতে পারতেছি। কত আসে দেখি? 3.6 ইন্টু 10⁶ প্যাসকেল। তাহলে P2 পেয়ে গেলাম। এখন বলো তো T2 তাহলে বের করা কোনো ব্যাপার? কি প্রসেস? কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ভি কনস্ট্যান্ট আছে। তাইলে কোন সূত্র মানবে বলো তো? চাপের সূত্র। কি হবে? T2/T1 সমান সমান P2/P1। তাহলে দেখো T2 কত আসবে? নতুন টেম্পারেচার T1 কত ছিল? 300।
300 ইন্টু P2/P1, P2 কত 3.6 ইন্টু 10⁶, P1 কত 1.6 ইন্টু 10⁶ গেল। কেলভিন এককে নতুন টেম্পারেচারটা পেয়ে যাব। $675 ডান। সো আমরা অনেক সুন্দর সুন্দর অঙ্ক দেখছি আজকের লেকচারে। হোপফুলি তোমরা এনজয় করছো। অসাধারণ কিছু প্রবলেম আজকের লেকচারে এ পর্যন্তই। পার্ট 2 তে আবারও দেখা হচ্ছে।